আমাদের যে কোর্সটা আমরা এখন নিব আমি ইনশাআল্লাহ আপনাদের, সেই কোর্সটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বেসিক পার্ট আর একটা হচ্ছে থোরাক্স পার্ট। তো বেসিক পার্টের মধ্যে আমি কিছু জিনিস আপনাদেরকে বোঝাবো, যেমন হচ্ছে সিস্টেম গুলা। যেমন আমরা হচ্ছে সিস্টেম গুলো পড়বো। আপনি যখন অ্যানাটমি পড়তে চাচ্ছেন, সবার প্রথমে বুঝতে হবে যে আমি অ্যানাটমি পড়তেছি, এখানে আসলে আমাকে কি কি পড়তে হবে, ঠিক আছে, কি কি জিনিস নিয়ে আমার অ্যানাটমিটা গঠিত, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যানাটমির এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, মানে সিকোয়েন্সলি বুঝতে পারেন, দেখবেন যে আপনার জন্য পড়াটা অনেক ইজি হচ্ছে, কম সময়ে আপনি বেশি পড়া মনে রাখতে পারতেছেন। আমি এটা বলবো না যে আপনি মেমোরাইজ করবেন না, আপনি অবশ্যই মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ করা ছাড়া অপশন নাই। কারণ নতুন যে কোনো ইনফরমেশন মনে রাখা মানেই মেমোরাইজ করা। কিন্তু মেমোরাইজ করাটাকে আপনাকে অ্যাক্সিলারেটেড করতে হবে, কম সময়ের মধ্যে বেশি জিনিস মনে রাখতে হবে। আপনি যদি একটা জিনিস পড়া মনে রাখতে 2 দিন সময় নিয়ে ফেলেন, সেখানে আপনার ফ্রেন্ড যদি খুব কম সময়ের মধ্যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ইজিলি পড়াটা মুখস্থ করে ফেলে, হ্যাঁ, বা মনে রাখতে পারে, তাহলে আপনার জন্য এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আপনি ডিসঅ্যাডভান্টেজে যাবেন, আমি আগে বলতেছি আপনাকে অ্যাডভান্স হইতে হবে। এই সময় এসে আপনাকে অ্যাডভান্স হইতে হবে, যেহেতু সময়টা খুব কম। 1 নম্বর বিষয় হচ্ছে এটা। তাহলে কিভাবে আমি পড়াটাকে লং টাইম মনে রাখতে পারবো, খুব কম সময় কিভাবে মনে রাখতে পারবো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে কিভাবে লং টাইম মনে রাখতে পারবো, শুধু তো তাড়াতাড়ি মুখস্থ করলে হবে না, পড়াটা কিন্তু লং টাইম ধরে রাখতে হবে, কারণ পড়াটা শেষ পর্যন্ত আপনাকে প্রফে গিয়ে আপনার যে পারফরমেন্স গুলো আছে সেটা শো করতে হবে। তো এখানে বিষয়টা এমন না যে আপনার আপনি যখন প্রফ দিবেন সবাই বলে খুব কঠিন, হ্যাঁ অ্যানাটমিতে আপনার মানে শক্তিশালী আইটেম, সো এগুলো বদার হওয়ার কিছু নাই। আইটেমকে আপনি জাস্ট মনে করবেন যে আমরা যখন কমিউনিকেশন করি, ঠিক আছে, আপনাকে আমি বলি হে বলতে এটা কি হবে, আপনি আমাকে বলেন যে বলতে এটা কি হবে, এই যে কমিউনিকেশন, দিস ইজ আইটেম। ওকে, আইটেমে কি থাকবে, কিছু কমন টপিক থাকবে, একটা বোনস থাকবে, অথবা কোন একটা ভিসেরা নিয়ে থাকবে, হয়তো হার্ট থাকবে, অথবা লাংস থাকবে। ওই লাংসটা নিয়ে স্যার আপনাকে কিছু কোশ্চেন করবে। ওকে, এবং ওই কোশ্চেনের প্যাটার্ন সবসময় সেম থাকে। সো আপনার এত মন খারাপ বা ভয় পাওয়ার কিছু নাই যে আমার এত বড় একটা টপিক লাংস, এই লাংস এর মধ্যে এত কিছু, অর্ধেক জিনিস বুঝতেছি অর্ধেক জিনিস বুঝতেছি না, ঠিক আছে, তারপর আমি স্যার কাছে প্রেজেন্ট করতেছি, এটা নিয়ে অনেক মানে মন খারাপ বা ভয় পাওয়ার কোনো কিছুই নেই, ঠিক আছে। খুব ইজিলি আপনি এগুলা ওভারকাম করতে পারবেন, একটু সময় দরকার, বিকজ আপনারা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, মাত্র এইচএসসি শেষ করে আসছেন, একটা অনেক বড় একটা সিলেবাসের মধ্যে ঢুকতে যাচ্ছেন, সময় লাগতে পারে। তো সময় লাগার পিছনে ভয় পাওয়ার কিছু নাই যে আমি পারবো না, অথবা ভাই আমার কষ্ট হয়ে যাবে, কেমনি মুখস্থ করবো, কিভাবে দিব, এগুলো নিয়ে মানে সিনিয়ররা যা বলো, সিনিয়রদের কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এটা আমাদের ট্রেডিশন চলে আসছে যে আপনাকে বলবে, আপনি এটা ভয় পাবেন, সিনিয়রদের কাছে বললে সিনিয়র বলে যে ইজি, এটা মুখস্থ করে ফেলে, এটা গাইড পড়। সো গাইড এসেনশিয়াল, গাইড ওকে, গাইড ভালো, গাইড আমি বলবো না যে গাইড পড়বেন না, গাইড অবশ্যই পড়বেন ফর দ্য রিটেন পারপাস। ওকে, তবে মেইন বই অলওয়েজ ভালো। আপনাকে মনে রাখতে হবে আপনি এই অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টের মেইন বই সবসময় পড়তে হয়, সেটা হচ্ছে অ্যানাটমি। বাকি 2টা সাবজেক্টের মেইন বই পড়েন বা না পড়েন, ইটস নট ম্যান্ডেটরি, আমি বলবো ম্যান্ডেটরি না। কারণ এখন অনেক অপশন চলে আসছে যে মেইন বইগুলো না পড়েও আপনি মেইন বইয়ের সমতুল্য জ্ঞান লাভ করতে পারবেন, কিছু অপশন আছে এখন, ঠিক আছে। বাট এটা না যে মেইন বই পড়লে খারাপ, মেইন বই পড়লে অবশ্যই ভালো। মেইন বই যদি আপনি পড়তে পারেন, আপনি যদি ক্যাপচার করতে পারেন, কম সময়ে যদি আপনি পড়াগুলো বুঝতে পারেন, বিকজ মেইন বইয়ে সবসময় সবকিছু থিওরিটিক্যাল দেওয়া থাকে, হ্যাঁ, প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকে। তো যে কোনো কিছু প্যারাগ্রাফ আকারে পড়ার টাফ। আপনি দেখবেন যখন আপনারা সমাজ বিজ্ঞান পড়েছেন বা কোনো কিছু পড়েছিলেন, তখন কোনো প্যারা আকারে, কোনো কিছু প্যারা আকারে মুখস্থ করা যতটা কষ্টকর, হ্যাঁ, বা যতটা সহজ, তার থেকে সহজ হচ্ছে এটা পয়েন্ট করে থাকে। পয়েন্ট করা যে কোনো কিছু পড়া অনেক ইজি, প্যারা আকারে পড়া কোনো সবকিছু টাফ। এই জন্য দেখবেন যে বইয়ের সঙ্গে গাইডের একটা মেইন পার্থক্য হচ্ছে গাইড আপনাকে স্পেসিফাই করে দেয় এই কোশ্চেন, এটার আনসার হচ্ছে এইটা, এভাবে প্রেজেন্ট করে, আপনি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পড়াটা সহজে মনে থাকে। এই জন্য আমরা গাইডটাকে প্রেফার করি। বাট মেইন বই যখন আমরা পড়ি, সমস্যাটা কোথায়, মেইন বইয়ের সমস্যাটা হচ্ছে যেখানে থিওরিটিক্যাল পড়া থাকে, গ্রাফ থাকে, প্যারাগ্রাফ আকারে পড়াগুলো থাকে, খুঁজে বের করতে হয় কোন লাইনটা দরকার কোন লাইনটা দরকার নয়, কোন লাইনটা কি বলতে চাচ্ছে। সো এই জিনিসগুলো করতে গেলে সময়ের প্রয়োজন। তো যখনই সময়টা চলে যাবে, যখন আপনি দেখতেছেন যে আপনি টাইম ইউজ করেছেন, হ্যাঁ ভালো অ্যামাউন্ট টাইম আপনি পড়তেছেন, বাট সেখান থেকে খুব ভালো অ্যামাউন্টের নলেজ আপনি গ্যাদার করতে পারেন নাই, যেটা আপনার ফ্রেন্ড কম সময় গ্যাদার করে ফেলছে, তখনই আস্তে আস্তে করে মেন বইয়ের প্রতি ইচ্ছাটা কমতে থাকে। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি, আমি আবার বলি আমি কিন্তু খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, আমার স্টুডেন্ট যা বলবে আমি তাই পড়ে। ওকে, যদি স্টুডেন্ট বলে যে ভাইয়া এত কথা শুনতে চাই না, মেন জিনিস পড়ে দিন, পড়ে দিই। স্টুডেন্ট বলে ভাইয়া আমি অনেক বেশি জানতে চাই, আমাকে অনেক লং টাইম পড়ান, অনেক ডিটেলসে পড়েন, আমি ডিটেলসে পড়াই, বিষয় হচ্ছে এমন। ওকে, সো আমি যে আজকে এখন যে কথাগুলো বলতেছি, আমি ভাইয়া ক্লাস শুরু করে, আমি জানি আপনারা অলরেডি ক্লাস শুরু করছেন অনেক জায়গায়, ঠিক আছে। আমি ক্লাসগুলো শুরু করার আগে বেসিক প্রিন্সিপালটা বলতে যাচ্ছি আপনাদেরকে।
ঠিক আছে, কিভাবে পড়াগুলো ইজি করতে হয়। আমি আপনাকে যখন পড়াবো আপনি এরপরে দেখবেন যে পড়াটা কিভাবে পড়তে হয়। ঠিক আছে, আমি আপনাকে বসে বসে এমন না যে একটা বোন ধরে বলবো দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য স্টারনাম, হ্যাঁ, দ্য ট্র্যাপিং পোর্শন ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এই করে আপনাকে পড়াবো না। ওকে, বিকজ এটা আপনার দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনি এটা পড়তে পারবেন না, এটা বিশ্বাস করি না আমি। হ্যাঁ, আমি আপনাকে এটা পড়াবো না এসিড বেস কাকে বলে, হোয়াট আর দ্য ডেফিনেশন অফ অ্যাসিড, হোয়াট আর দ্য ডেফিনেশন অফ অ্যালকালাইন, হ্যাঁ, হোয়াট আর দ্য কি বলে প্রিন্সিপাল অফ হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন। না, আমি কিন্তু এগুলা পড়াবো না। ঠিক আছে, কেন পড়াবো না? খুব সিম্পল, কারণ আপনি একটা মেডিকেল স্টুডেন্ট, আমরা পড়াচ্ছি দেখে মানে এটা না যে আপনাকে বসে বসে আমাদেরকে এগুলা পড়াইতে হবে, এটা আপনাদের জন্য ডিসগ্রেস। এটা আপনি পড়বেন অ্যাসিড বেস কাকে বলে সংজ্ঞা পড়া, এটা ইজি, এটা বোঝানোর কিছু নাই, আপনি ইজিলি বুঝবেন যে হাইড্রোজেন প্লাস আয়ন একটা 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 কি বলে, হ্যাঁ, যারা হাইড্রোজেন প্লাস আয়ন, একটু দাঁড়ান, স্টুডেন্ট গুলো ক্লাস পাচ্ছে না কেন বুঝলাম না। গ্রুপের মধ্যে ক্লাস হচ্ছে, আমি তো বলে দিলাম যে লাইভে ক্লাস হবে। কেন পাচ্ছেন না? একটু একটু একটা মিনিট ভাই জন্য একটু দেন, আমি একটু ওদেরকে গ্রুপে অ্যাড করে নিই, ওরা এখন গ্রুপে অ্যাড হতে পারছে না, কোথায় যে ক্লাস হচ্ছে খুঁজে যাচ্ছে না বলে। হ্যাঁ, এসিড বেস বায়োকেমিস্ট্রি, আমি জাস্ট কথার কথা বলতেছি, ঠিক আছে। তাহলে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে এগুলা এগুলা আপনাকে কারোর থেকে নিতে হবে না, এটার জন্য আপনি কারোর কাছ থেকে ক্লাস করবেন, নো, নো নিড। আমি কি বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, কোনটা বোঝার দরকার আছে, এসিড বেস মেকানিজম বোঝার দরকার আছে, কিভাবে বাফারিং হয় সেটা বোঝার দরকার আছে। হ্যাঁ, সেটা আপনি নিজে নিজেও বুঝতে পারবেন। ওকে, আমরা নিজেরা বুঝেছি, সো বুঝতে অবশ্যই পারবেন, বাট বেটার কনসেপশনের জন্য হয়তো আপনি কারো হেল্প নিতে পারেন, আপনার ফ্রেন্ডের হেল্প নিতে পারেন, আপনার কলেজের টিচার পড়াচ্ছে তার হেল্প নিতে পারেন, আপনি কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে ডেমো খাইতে পারেন, আপুর কাছ থেকে ডেমো খাইতে পারেন। ওকে, কোনো প্রবলেম নেই, এতে কোনো ডিসগ্রেস হওয়ার কিছু নেই যে আমি কেন একজন থেকে বুঝবো। নো, এতে কোনো সমস্যা নেই। আমরা এখনো দেখবেন যখন সিনিয়র আসতেছে, যখন অনেক সিনিয়র আসতেছে, দেখবেন যে তারা একজন একজন কাছে বুঝতেছে, সিনিয়র জুনিয়র থেকে বুঝতেছে। আমি অনেক জুনিয়র, আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিসিএস পাস করে ফেলছে, যারা এখন পোস্ট গ্রাজুয়েশন দিবে, তারা এখন পড়তেছে বেসিক সাবজেক্ট গুলা, তারা তখন পড়ে নাই, এমব্রায়োলজি পড়তেছে, হিস্টোলজি পড়তেছে, তারা তখন ওরা বুঝে পড়ে নাই, পড়তে চায় নাই, অনেক পড়া এখন আর পড়তে ইচ্ছা করে না বই পড়ে, এখন তারা একটু গাইডলাইন চায়। সো এটা এমন না যে ভাইয়া কেন আমি এখন আমি কেন পড়বো, আমি তো মেডিকেল স্টুডেন্ট, নো। আমি বলছি আপনাকে আগে ডিস্টিংগুইশ করতে হবে আমি কি পড়বো আমি কি পড়বো না, আমি কোনটা পড়া আমার নিজে দরকার আমি নিজে পড়লেই হয়ে যাবে, আর কোনটার জন্য আমার কারো একটু পরিমাণ কোঅপারেশন দরকার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সবসময়, আচ্ছা আমি যে কথা বলতেছি কোনো সমস্যা আছে, মানে আপনারা কি বিরক্ত হচ্ছেন যে ভাইয়া ক্লাস শুরু করে দেন, এত কথা দরকার নেই? আমি অলওয়েজ কোশ্চেন করিনি, কারণ আমার বিকজ আমি নিজে সারাক্ষণ ডিউটি করি, ঠিক আছে, সো আমার নিজে সারাক্ষণ ক্লাস থাকে। সো এই ফ্রি ক্লাস গুলা নিয়ে আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের সঙ্গে একটা আমার রিলেশন ডেভেলপ করে। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। প্রচুর স্টুডেন্ট, আমি প্রচুর গ্রুপ ফ্রি কোর্স পড়ে এখন, 2000 3000 স্টুডেন্ট ফ্রি কোর্স পড়ে আমার, ঠিক আছে। কারণ অনেকেই আমার ডায়াবেটিস কোর্স আছে, প্রায় 2000 স্টুডেন্ট কোর্স পড়ে, অ্যানাটমি ফার্স্ট ইয়ারের কোর্স আছে, ওখানে প্রায় 1700 স্টুডেন্ট কোর্স পড়ে। তো আমি এই জন্য কোশ্চেন বলতেছি যে আমি একটু আগে কথাগুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নিই, বিষয়গুলো কিভাবে পড়বো না পড়বো আগে বুঝে নিই। আমি যখন পড়ানো শুরু করবো আমি খুবই ধরে ধরে প্রিসাইজলি আপনাকে বোঝাই দিব আপনি কিভাবে পড়বেন। এরপর ইনশাল্লাহ আশা করি সময় আপনার কোনো সমস্যা হবে না। বাট আপনাকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লাস করতে হবে, আপনাকে কষ্ট করে আপনাকে ক্লাস করতে হবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করবো, আপনার ক্লাসগুলো আমি নিব, প্রত্যেকটা ক্লাস নিবো আমি খুব সময়ের মধ্যে। একটা কথা বলতেছি, আমি আপনাদের এখন অনেকে হার্ট শুরু হয়েছে আমি জানি, আপনাদের অধিকাংশ কলেজে হার্ট মানে ভিসেরা শুরু হয়েছে, হার্ট বা সফট পার্ট দিয়ে, আপনাদের হার্ট দিয়ে সফট পার্ট শুরু হয়েছে। অনেকে দেখবেন যে হার্টের অধিকাংশ জিনিস বুঝবেন, আমি আপনাকে প্রমিস করতেছি, আমি আপনাকে গ্যারান্টিলি বলতেছি যে হার্ট যখন শেষ হবে, যখন হার্টের আইটেম শেষ হবে, 90% স্টুডেন্ট আমি যদি কোশ্চেন করি তারা বেসিক থিওরি অফ দ্য হার্ট বুঝবে না। এটা কেন? এটার দোষ ওদের না, এটা দোষ সিস্টেমের। সিস্টেম এমন ভাবে সবকিছুকে রেডি করে, এই জন্য দেখা যায় যে কোনো স্টুডেন্ট খুব ভালোভাবে না বুঝে মুখস্থ করে, এজ আ রেজাল্ট লং টাইমে কোনোভাবেই মনে রাখা সম্ভব হয় না, ফলে স্টুডেন্ট প্রচুর ভাবে মুখস্থ করতে চায়।
হ্যাঁ, দেখবেন হার্টে কিছু কমন কোশ্চেন আছে, আপনি যদি কোশ্চেন বলে বুঝবেন, যেমন হার্টের প্রায় আসবে যে হার্টের কয়টা চেম্বার আছে, হ্যাঁ হার্টের সারফেস আছে, কোন সারফেস কোন চেম্বার দিয়ে ফর্ম করে, এরকম কিছু কোশ্চেন আছে, ঠিক আছে। হার্টের রিলেশন কি আছে, হ্যাঁ হার্টের হচ্ছে আবার কি বলে ইন্টেরিয়র কি, হার্টের এক্সটেরিয়র কি, হ্যাঁ হার্টের মধ্যে কোন ব্লাড সার্কুলেশন হয়, করোনারি সার্কুলেশন কি, এরকম কিছু কোশ্চেন মধ্যে আছে। এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই। আমি একদিন ক্লাস নিব, একদিন টানা ক্লাস নিব, 4টা ক্লাস টানা পর নিব ইনশাল্লাহ। এমন ভাবে নিব যে ক্লাসগুলোতে আপনাদের ক্লাস হয় না, অবশ্যই ফ্রাইডেতে। তো 4টা ক্লাস নিব পর পর, যারা 4টা ক্লাস পর পর অ্যাটেন্ড করবেন, আমি প্রমিস করে বলতেছি ওই দিন আপনার হার্ট নিয়ে কোন রকমের কোয়েশ্চেন আর থাকবে না, গ্যারান্টি। বাট আপনাকে ক্লাস করতে হবে। আমি খুবই স্ট্রিক্ট মানুষ, ক্লাস না করার পরে আপনি যদি বলেন ভাই আমি ক্লাস করি নাই, আমাকে রেকর্ড দেন, আমি খুবই এই ব্যাপারে মাইন্ড করি। আমি যেহেতু টাইম বের করে ক্লাস নিতে পারছি, আপনাকেও টাইম বের করে ক্লাস করতে হবে, এটা আপনার দায়িত্ব, আর আমার দায়িত্ব আমি প্রোভাইড করছি। ওকে, এটা হচ্ছে কথা। যাও, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে পড়াটা আমাকে করতে হবে আন্ডারস্ট্যান্ড হবে, ঠিক আছে। এখন আসেন আমি একটু অ্যানাটমিতে চলে যাচ্ছি। আমি বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি নিয়ে কথা বলবো না। যারা ফিজিওলজি জিপি কোর্সটা করেন নাই, ওখানে 6টা মেইন ক্লাস দেওয়া ছিল। জিপি কোর্সে আরো অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে, বাট 6টা মেইন ক্লাস দেওয়া ছিল। আমি আশা করি, আমি জানি অনেকে ক্লাসগুলো পড়ে নাই, কেন করে নাই আমি জানি না, ঠিক আছে। হয়তো বা তারা মনে করছে যে কলেজে ক্লাস করবে, এখন আর কেন ক্লাস করবে। অনেকেই জয়েন করছে, প্রচুর স্টুডেন্ট যারা অলরেডি ক্লাস শেষ হওয়ার পর বলতেছে ভাই আমরা ক্লাসগুলো করিনি। আমি জানি না কেন পড়েন নাই, তখন ফ্রি ছিলেন, ক্লাসগুলো করতে পারতেন, ঠিক আছে। তো জিপি ফিজিওলজি একটু বলিনি, আমি যেহেতু এখন আর ওগুলো কথা বলবো না। জিপি কোর্সটা আমি হয়তো সামনে নেওয়ার একটা ইচ্ছা আছে, যদি সময় পাই। আমি হয়তো আরেকটা রেকর্ডেড ক্লাস নিব, মানে কোর্স নিব। আর বায়োকেমিস্ট্রি কোর্স আমি হয়তো আমি এমনি পড়ে আর কি, মানে আমি জাস্ট গ্রুপে ওপেনলি পড়াই। আচ্ছা যাও, সো এগুলা নিয়ে কোনো কোশ্চেন যদি কখনো অ্যারাইজ করে, আমি ট্রাই করবো আপনাদের এগুলো সলভ করার জন্য, ঠিক আছে। আপনারা, আমি একটা মানে এখানে একটা পোল করে দিব, আপনারা ওখানে কোশ্চেন করে রাখবেন, আমি টাইম পাইলে আপনারা আনসার দিব, ঠিক আছে, সমস্যা নেই। আহ, আর আমার সঙ্গে কমিউনিকেশন খুব ইজি, তো টেক্সট পেলে আমি আনসার দিব। যাও, এটা যেটা তখন যেটা বলতেছি, আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমাদের যেটা অ্যানাটমির মধ্যে কি কি আছে খুব ভালোভাবে বুঝেন, মুখস্থ করার কিছু নাই, বুঝেন, আমি প্রত্যেকের সাথে প্রোভাইড করবো। প্রথমে যেটা হচ্ছে অ্যানাটমি 2টা পার্ট আছে, সফট পার্ট, হার্ড পার্ট। ওকে, হার্ড পার্টের মধ্যে অনেকগুলা বোনস আছে। এখন এই বোনস গুলা থেকে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, এই বোনস গুলা থেকে অনেক কিছু জানতে হয়। যেমন বোনস গুলা অ্যানাটমিক্যাল পজিশনটা কি, মানে ওই বোনসটা আপনার বডিতে কিভাবে আছে, ওই বোনস গুলার সঙ্গে ওই বোনসটার স্ট্রাকচারটা দেখতে কেমন, হ্যাঁ ওইটা কোন ধরনের বোনস, ওই বোনস এর উপরে কোন ধরনের জয়েন্ট হয়, নিচে কোন ধরনের জয়েন্ট হয়, ওই বোনস এর সঙ্গে কোন কোন মাসেল গুলা অ্যাটাচ করে, ওই বোনস এর মধ্যে কোন আর্টারি গুলা সাপ্লাই দেয়, ওই বোনস কে কোন কোন ধরনের নার্ভ ইনারভেশন করে। হ্যাঁ, আপনি বলবেন ভাই বোনস কে ইনারভেশন করে, একটা বোন তো হার্ড স্ট্রাকচার, তার তো সফট, তার তো কোনো ফিলিংস থাকা উচিত না। একটা হার্ড স্ট্রাকচারে কি ফিলিং থাকে, পাথরে কি কোনো মন থাকে, থাকে না। তাহলে বোনস এর কিভাবে ফিলিংস থাকে, বোন কি ইনারভেশন করার দরকার আছে? আসলে বোনস কে আমরা ইনারভেশন করি না, আমরা বোনস এর কাভারিং কে ইনারভেশন করি। বোনস এর একটা কাভারিং আছে যাকে আমরা পেরিঅস্টিয়াম বলি। পেরি কথার অর্থ হচ্ছে কাভারিং, অস্টিয়াম মানে হচ্ছে বোনস, অস্টিয়াম অস্টিও থেকে আসছে। তাহলে বোনস এর কাভারিং কে বলি পেরিঅস্টিয়াম। একইভাবে কার্টিলেজ মানে হচ্ছে কন্ড্রিয়াম, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তো পেরি মানে তাহলে কাভারিং, তাহলে কার্টিলেজের একটা কাভারিং আছে, বলি পেরিকন্ড্রিয়া। এরকম করে হার্টেরও একটা কাভারিং আছে, দিস ইজ কল্ড পেরিকার্ডিয়াম। লাংস এর একটা কাভারিং আছে, বাট এখানে পেরিকার্ডিয়াম, পেরি লাংস না বলে নামটা হয়ে গেছে প্লুরাল, ঠিক আছে। আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটিরও একটা কাভারিং আছে, কি বলি পেরিটোনিয়াম, ঠিক আছে। আপনার ব্রেইনের একটা কাভারিং আছে, এটাকে বলি মেনিনজেস। এরকম করে প্রোটেকশনের পারপাসে কিছু কাভারিং আছে, যারা বিভিন্ন অর্গান গুলাকে অথবা বোনস গুলাকে কভার করে রাখে, যাতে করে ওরা নিজেদের পজিশনে প্রপারলি অবস্থান করতে পারে, প্লাস ওরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে সারাউন্ডিং কোনো ফোর্স বা ইনফেকশন থেকে। ওকে, আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে বোনস কে নার্ভ সাপ্লাই দেয় না, নার্ভ সাপ্লাইটা হয় ওদের কাভারিং এ, এই জন্য ওদের কাভারিং হচ্ছে পেইন সেন্সিটিভ। ওকে, কারণ পেইন এই জিনিসটা কে ক্যারি করে, পেইন জিনিসটা ক্যারি করে নার্ভ। আমি পড়েছি ইন্টারে যে 2 ধরনের নার্ভ পাওয়া যায়, একটা সেন্সরি নার্ভ, একটা মোটর নার্ভ। যে সকল নার্ভ গুলা আমাদের বডির পেরিফেরি থেকে সেন্ট্রালি আসে, তাকে আমরা বলি সেন্সরি নার্ভ। এবং পেরিফেরি মানে হচ্ছে খুবই সিম্পল জিনিস, আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড, এটা ছাড়া বাদ বাকি যা আছে সব পেরিফেরি। স্পাইনাল কর্ড আর ব্রেইন এরা হচ্ছে সেন্ট্রাল, এরা মেইন, এরা হেড হেড। এরা ছাড়া বাদ বাকি বডির যা যা আছে সবাই হচ্ছে পেরিফেরি। তাহলে বডির যা পেরিফেরি থেকে যত রকমের সিগন্যাল আছে, ওই সিগন্যাল গুলাকে তো কেউ নিয়ে যেতে হবে সেন্ট্রালে। ওই সেন্ট্রালে যে নিয়ে যে নার্ভটা এই সিগন্যালটাকে ক্যারি করে, এই ক্যারি করে কি ক্যারি করার প্রসেস আমি জানি, অ্যাকশন পটেনশিয়াল, ঠিক না, আমি পড়েছি ফিজিওলজিতে। আপনাদের এত স্টুডেন্ট ক্লাস করলো না কেন আমি বুঝলাম না, আরো ক্লাসগুলো করা উচিত ছিল, অনেক স্টুডেন্ট প্রায় 1800 স্টুডেন্ট জয়েন করেছে, আপনারা ক্লাসগুলো করতেছেন না। সো এটা আপনাদের জন্য লস হবে হয়তো বা, মনে হতে পারে।
ক্লাস করলে খুশি হতাম। ঠিক আছে, আবার এই যে এই পেরিফেরি গুলোকে কমান্ড দিতে হয়, কারণ সবসময় সেন্ট্রাল মানে যে হেড সে সবসময় কমান্ড দেয়, সে সবার কাছ থেকে কথা শুনে দেন কমান্ড দেয়, আর কমান্ড গুলা যে নার্ভটা নিয়ে যায় সেই নার্ভটাকে বলি মোটর নার্ভ। ঠিক আছে, তাহলে আমাদের এই বোনস এর যে কভারিং আছে সেটা হচ্ছে পেইন সেন্সিটিভ, সেটা নার্ভ ইনারভেশন হয়, বোনস আসলে ইনারভেশন হয়। তাহলে আমরা বললাম যখন একটা বোনস আমরা পড়ি, আমরা কি পড়ি? সিম্পল, আমি বোনস চিন্তা করেন একটা বোনস কি পড়ি, সবার প্রথমে ওই বোনসটার অ্যানাটমিক্যাল লোকেশন পড়ি, যে বোনসটা কোথায়। হ্যাঁ, আমার একটা হিউমারাস তো হাতেই থাকবে, হাতের কোথায় থাকে, হাতের কিভাবে থাকে, কোন দিকে তার মাথা থাকে, কোন দিকে তার পাশা থাকে, বিষয়টি হচ্ছে এমন। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন। দিন আমরা আবার কি পড়ি, আমরা ওই বোনসের সঙ্গে কানেকশন পড়ি, যে ওই বোনসের কোন জয়েন্ট সে ফর্মেশন করতেছে এবং ওই জয়েন্ট ফর্মেশন করার জন্য কোন কোন স্ট্রাকচারের প্রয়োজন, তারপর ওই বোনস গুলোর সঙ্গে কোন মাসেল গুলো অ্যাটাচ করে, তারপর ওই বোনসটাকে কে আর্টারি সাপ্লাই দেয়। আর্টারি কেন দিতে হবে? কারণ প্রত্যেকটা জিনিস যেহেতু অর্গানিক, সবার নিউট্রিশন দরকার, নিউট্রিশন ছাড়া ওরা সার্ভাইভ করতে পারবে না। যে কোনো সেলকে সার্ভাইভ করানোর জন্য নিউট্রিশনের প্রয়োজন অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন প্রয়োজন, কারণ নিউট্রিশন আর অক্সিজেন কম্বাইনেশনের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ কি ফর্মেশন করব, এটিপি ফর্মেশন করব, যেটা ওই অর্গানিক সাবস্টেন্সটাকে চালাইতে আমাকে হেল্প করবে, জীবিত রাখতে আমাকে হেল্প করবে। তাহলে এই অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশন, এই অক্সিজেন আর নিউট্রিশন প্রোভাইড করার জন্য কি দরকার? ব্লাড দরকার। ব্লাড ইজ আ কমিউনিকেবল মিডিয়া, যার কাজ এই সাবস্টেন্স গুলোকে বডির বিভিন্ন প্রান্তে পৌঁছায় দেওয়া। তাহলে আমার একটা আর্টারি সাপ্লাই লাগবে, যেটা ব্রেনকে, যেটা আমার বোনস গুলাকে এই নিউট্রিশন গুলা প্রোভাইড করবে। খুব সিম্পল বিষয়। আরটা কি, শুধুমাত্র নিউট্রিশন দিতে হবে না, কারণ নিউট্রিশনের পরে প্রচুর বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। আমরা যখন খাই তখন আলটিমেটলি কি হয়, আমাদের ফিসিস মেটা প্রোডাকশন হয়, বর্জ্য পদার্থ প্রোডাকশন হয়, সেটাকে তো বের করতে হবে। তাহলে যখন আমার সেলগুলা নিউট্রিশন তৈরি করতেছে তখন তারা প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ উৎপাদন করে, ওয়েস্ট ম্যাটেরিয়াল উৎপাদন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। এই কার্বন ডাইঅক্সাইড আর ওয়েস্ট ম্যাটেরিয়াল, স্পেশালি সব ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে অধিকাংশ নাইট্রোজেন কন্টেইনিং। ওকে, আমি পরে বুঝাবো এগুলো ইনশাআল্লাহ। সো এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা অ্যাজ ওয়েল অ্যাজ কার্বন ডাইঅক্সাইড গুলাকে আমাকে কি করতে হয়, বডি থেকে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় কি করতে হয়, এগুলাকে সিক্রেট করতে হয়, বিভিন্ন জায়গায় থ্রু আউট করতে হয়। তাহলে যে সিস্টেমটা এই কাজটা করে তাকে আমরা বলি ভেনাস সিস্টেম। তাহলে একটা বোনসের আর্টারি সার্কুলেশন থাকবে, ভেনাস ড্রেনেজ থাকবে, আর্টারি সার্কুলেট করে আর ভেইন ড্রেইন করে। হ্যাঁ, আর্টারির ব্রাঞ্চ থাকে কিন্তু ভেইনের ট্রিবিউটারিজ থাকে, কারণ আর্টারি থেকে ব্রাঞ্চ বের হয় এই জন্য সেটা ব্রাঞ্চ, আর ভেইনের সঙ্গে ছোট ছোট ব্রাঞ্চ মানে ছোট ছোট পার্টিশন যুক্ত হয়, এই জন্য এটা হচ্ছে ট্রিবিউটারিজ। ওকে, আচ্ছা, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমার একটা তাহলে এটা বুঝতে হচ্ছে, আর হচ্ছে ইনারভেশন জানতে হবে। আর ওই বোনসটার মাধ্যমে কি কি মুভমেন্ট হতে পারে, আসলে বোনস তো মুভমেন্ট করে না, মুভমেন্ট করে জয়েন্ট। ঠিক আছে, ওই জয়েন্টের মুভমেন্ট গুলো পড়তে হবে। এছাড়া আরো কিছু জিনিস পড়তে হতে পারে, যেমন বোনসের হিস্টোলজি পড়তে হতে পারে, বোনসের এমব্রায়োলজি পড়তে হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি হয়তো বেশি বলতেছেন। হ্যাঁ, আমি অনেক, আমরা খুব বেশি সিনিয়র না। হ্যাঁ, কিন্তু আমি খুব কমন মানে এই মেডিকেল এডুকেশন নিয়ে অনেক রকমের গবেষণা করছি। ওকে, আপনি বিশ্বাস করবেন বা করেন না, আপনি শিওর থাকেন এই আপনার ফার্স্ট ইয়ার হওয়ার পরে অধিকাংশ স্টুডেন্ট এমব্রায়োলজি অধিকাংশ পারবে না, কারণ এমব্রায়োলজি টপিকটা খুবই নেগলেক্টেড একটা টপিক, যে টপিকটা নিয়ে স্যারদের কোনো মাদার্স মানে মাথায় থাকে না। খুবই জাস্ট কিছু ক্লাস হবে, লেকচার টাইপের ক্লাস, স্লাইড শো, স্যারা পড়াই যাবে, বুঝলে বুঝলেন, নালে মারা খান, স্যারদের বদার মানে স্যারা বদার না। এই জন্য অধিকাংশ স্টুডেন্ট এমব্রায়োলজি নিয়ে বদার না, হিস্টোলজি নিয়ে বদার না, এগুলো নিয়ে স্যারা কোশ্চেনও করে না, স্টুডেন্টরাও বদার না। বাট এই জিনিসগুলা ফিউচারে যে আপনাকে কত বেশি হেল্প করবে, যে ভালো বুঝছে সে ভালো বুঝবে, যে যখন সে প্যাথোলজি পড়বে, যখন সে ফার্মাকোলজি পড়বে, যখন সে মেডিসিন পড়বে, তখন তাকে প্রচুর পরিমাণ হেল্প করবে এই সাবজেক্টগুলা। ওকে, তো এটা আপনি হয়তো বা সিনিয়রদের সঙ্গে কনসাল্ট করেন, তারা আপনাকে এই কথাই বলবে। যদি বিশ্বাস না হয় আপনি সিনিয়রদের সঙ্গে কনসাল্ট করেন, আমার কথা বিশ্বাস করা দরকার নেই। ঠিক আছে, বিকজ আমি এমনি বলতেছি, এটা আমার কোনো স্বার্থ নেই। এগুলো মাথায় রেখে আপনারা ক্লাসগুলো করবেন। ওকে, তাহলে আমি যেটা বলতেছি, তাহলে এটা আমাকে পড়তে হবে। তাহলে এখন দেখেন আমার অ্যানাটমিতে তাহলে সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, একটা বোনস পাচ্ছি আর কিছু সফট পার্ট পাচ্ছি। ওকে, তাহলে এই বোনস আর সফট পার্ট মিলে আমাদের কি হয়, অ্যানাটমি ফর্ম হয়। এই জন্য অ্যানাটমি দুইটা স্ট্রাকচার হয়, একটা হচ্ছে সফট পার্ট ভাইবা, একটা হচ্ছে হার্ড পার্ট ভাইবা। দুই দিন পরীক্ষাটা হয়, একদিন সফট পার্ট একদিন হার্ড পার্ট। ওই সফট পার্ট গুলোতে বিভিন্ন ভিসেরা নিয়ে কথা বলা হয়। ভিসেরা হচ্ছে বিভিন্ন অর্গান যেগুলোকে আমরা ক্যাডাভার থেকে বের করি। ঠিক আছে, যেমন ব্রেইন একটা ভিসেরা। ওকে,
তারপর লাংস একটা ভিসেরা, হার্ট একটা ভিসেরা, লিভার একটা ভিসেরা। ওকে, সো এই ভিসেরা গুলি নিয়ে স্যার আপনাকে কিছু কোশ্চেন করবে, ওই কোশ্চেন গুলো আনসার আপনাকে বুঝতে হবে, এগুলো মুখস্থ করার কিছু নাই, আমি আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিব যে কিভাবে আমরা হিস্ট্রি গুলো করবো। আমি যখন হার্ড ক্লাস পড়াবো আপনি হার্ড ক্লাস করলে বুঝবেন যে কিভাবে করতে হবে। বাট এখন আসেন, আসলে এই অ্যানাটমি বিষয়টা হচ্ছে চারটা সিস্টেমই তৈরি হয়। কি চারটা সিস্টেম? একটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, একটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেম, একটা হচ্ছে স্কেলেটাল, একটা হচ্ছে কি বলে মাসকুলার সিস্টেম, এন্ড ফোর্থ ওয়ান হচ্ছে নার্ভাস সিস্টেম। আপনি খেয়াল করে দেখেন, এই চারটা জিনিস আপনাকে পড়তে হবে। যেমন আপনি যে সব পার্ট পড়েন, সব পার্টের মাসেল নিয়ে আপনাকে পড়তে হবে, সো মাসকুলার সিস্টেম। আপনাকে বোনস পড়েন অথবা আপনি সব পার্ট পড়েন, তার আর্টারি এন্ড ভেনাস ড্রেনেজ অ্যাজ ওয়েল এজ লিম্ফেটিক সাপ্লাই পড়তে হবে, দিস ইজ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওকে, দেন বোনস যদি পড়েন সেখানে আপনাকে স্কেলেটাল সিস্টেম নিয়ে পড়তে হবে, বোনস অ্যাজ ওয়েল এজ কার্টিলেজ, দিস ইজ দ্য স্কেলেটাল সিস্টেম। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এদের ইনারভেশন, এদেরকে কন্ট্রোল, কিভাবে আমরা কন্ট্রোল করতেছি, কাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটা হচ্ছে লাস্ট ওয়ান, দিস ইজ কল্ড নার্ভাস সিস্টেম। তাহলে চারটা সিস্টেম আমাকে ভালো জানতে হবে যদি আমি অ্যানাটমি প্রত্যেকটা জিনিস ভালো বুঝতে চাই। চারটা সিস্টেম নিয়ে ডিটেলস আইডিয়া আপনাকে জানতে হবে। ওকে, আচ্ছা, তো আমি আজকে আপনাদেরকে জাস্ট দুইটা সিস্টেমই পড়াবো, জাস্ট বেসিক আইডিয়া দিব, কারণ প্রপার আইডিয়া পেতে হলে আপনাকে ফার্দার পড়াগুলো পড়তে হবে। যখন আমি পড়বো বা আপনি যখন পড়বেন ইনশাল্লাহ ওই আইডিয়া আপনার খুব ভালো ডেভেলপ হয়ে যাবে। ওকে, বাট আজকে আমাদের কাজ হচ্ছে দুইটা সিস্টেম নিয়ে একদম ভালোভাবে জানা, অ্যাটলিস্ট যতটুকু জানা দরকার ততটুকু অ্যাটলিস্ট। সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম। আমি দুটো জিনিস আপনাকে একটু ডিটেলসে বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? সো আপনারা যতটুকু ক্লাস করে পারবেন, যারা ইন্টারেস্টেড ক্লাস করেন, যারা ইন্টারেস্টেড না ক্লাস না করলে কোনো সমস্যা নাই। লাগে আচ্ছা, মেডিকেল নিয়ে টেনশন করার কিছু নাই, ডিএমসির সঙ্গে কোনো মেডিকেল কোনো পার্থক্য নেই, ঠিক আছে? ওটা ওল্ড মেডিকেল, ওটা পার্থক্য আসলে হচ্ছে কোথায়, পার্থক্য হচ্ছে ইন্টার্ন লাইফে হয়তো একটা পার্থক্য হতে পারে, প্লাস ওদের ওরা যেহেতু ঢাকায় থাকে একটা অ্যাডভান্স পরিবেশে থাকে, অনেক বেশি সিনিয়রদের সংস্পর্শে আসতে পারে, এটাই ওদের অ্যাডভান্টেজ। ওকে, এই জন্য দেখবেন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ওদের অ্যাডভান্স একটু বেশি থাকে। পেরিফেরিতে যেগুলো থাকে সেগুলোর সঙ্গে ভাইয়াদের বা তারা একটু মানে গ্যাপ অফ কমিউনিকেশন যেটা বা ইনফরমেশনের ল্যাকিংসে থাকে, এটি হচ্ছে প্রবলেম। আমি আগে বলেছি আপনাকে নিজেকে নিজে অ্যাডভান্স করতে হবে। যদি আপনি সার্ভে অনেক অনেক ভাইয়া পাবেন, অনেক আপু পাবেন যারা পেরিফেরি থেকে অনেক ভালো ভালো পজিশনে আছে, অনেক ভালো ভালো কিছু করতেছে, তো এগুলো নিয়ে বলার হওয়ার কিছু নাই। আপনি এখন যেহেতু যে মেডিকেল আছেন সেটা আপনার জন্য বেস্ট, সেটা আপনার ক্যাম্পাস। ওকে, সেটাকেই থিঙ্ক করে আপনি পড়ালেখা শুরু করেন, হোয়াটএভার। ওকে, আচ্ছা, বই নিতে এত বই নিয়ে টেনশন করার কিছু নাই। বই আছে কি কি? বই আছে আমাদের চারটা বই আছে। একটা হচ্ছে গ্রেস অ্যানাটমি, দুইটা ভার্সন, স্টুডেন্ট ভার্সন এন্ড দ্য টিচার্স ভার্সন। অবশ্যই টিচার ভার্সন নেবেন না, এটা আপনার জন্য না। যদি কেউ পড়তে চান স্টুডেন্ট ভার্সন নিতে পারেন। আচ্ছা, হোয়াট এভার ইচ্ছা। দুই নম্বর হচ্ছে এটা 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 কম্পালসরি, এটা ইচ্ছা, নিলে নেবেন, না নিলে কোনো সমস্যা নেই। সেকেন্ড ওয়ান হচ্ছে সবচেয়ে কমন যে বইটা সবসময় উচ্চারণ হয়, সেটা হচ্ছে বিডি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দত্ত। দত্ত একটা ইন্ডিয়ান বই, এর ওয়ার্ড মিনিংস প্লাস এর সেন্টেন্স প্যাটার্ন অনেক টাফ, এই জন্য বুঝতে অনেক কষ্ট হয়। সবাই কমনলি ফলো করে হচ্ছে বিডি চৌরাশিয়া, আমি ফলো করি বিশ্রাম। বিশ্রাম বইটার কন্টেন্ট কম, বাট বইটা অনেক ইজিলি ডেসক্রাইবেবল। ওকে, যদি আপনি পড়তে চান সেভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো আমার মনে হয় কোনো কোশ্চেন আছে কিনা জানি না, কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করি আগে, আমি কিছু মনে করছিলাম পড়াবো, বাট আসলে টাইম কনজিউমিং এর জন্য পড়ার ঝামেলা, যেমন কিভাবে একটা জিনিস ডেসক্রাইব করতে হয় এগুলা বোঝাবো বুঝলাম, বাট এখন আমি সমস্যা সম্ভব নেই। আমি একটু কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে কথা বলে শুরু করি, বিকজ টাইম শর্ট। ওকে, সো না সে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে কথা বলে একটু ফোনটা রাখি। কেউ কিছু না বুঝলে আগে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো কোশ্চেন আমি আনসার দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি বলেছি বই আপনি যেটা পড়েন কোনো সমস্যা নেই। বিডি কমন বই, বাংলাদেশের সবচেয়ে কমনলি ইউজ করা হয়, সবার কাছে বিডি আছে, আমার কাছে বিডি আছে। বাট যদি আপনি নিজেকে আরো অ্যাডভান্স করতে চান, আপনি বিশ্রামে সাপোর্ট নিবেন। ওকে, বিশ্রাম বইটা ইজি, মানে এর সেন্টেন্স প্যাটার্ন অনেক ইজি, বোঝাটা টাফ না, বোঝাটা অনেক সহজ, বিধায় আমরা এখন বিশ্রামটাকে প্রেফার করি। মানে এটা না যে বিশ্রাম মানে বিডিতে অনেক বেশি ইনফরমেশন আছে, বিশ্রামে ইনফরমেশন কম। ওকে, আপনারা যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন, ঠিক আছে ভাইয়া, আমি যে কোনো কোশ্চেন আনসার করি, ঠিক আছে? এবং যে কেউ যে কোনো সময় কোশ্চেন করলে আমি আনসার দিই। আচ্ছা যাক, আমি একটু একটা কাজ করি, আমি ক্যামেরা অফ করি, আমি ক্যামেরা এখন দরকার নেই, আমি এখন স্লাইডে চলে যাবো। আর আমি প্রচুর ছবি দেখাবো, ঠিক আছে? ছবি দেখবো, আমি আঁকবো, লিখবো। সো আমার কি আর দেখার প্রয়োজন না, আমি একটু নিজেকে হাইড করি, ঠিক আছে? সো ওকে, আমরা চলে যাই।
সো আমি বেসিকে চলে যাব, সিস্টেম পড়াবো আজকে, শুধু সিস্টেম। ওকে, নেটে সমস্যা হতে পারে তাই হয়তো আটকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি অনেক বইয়ের সাপোর্ট নিই, অনেক সাইটের সাপোর্ট নিই। ওকে, আপনারা যদি কোনো ইনফরমেশন নিয়ে মানে প্রবলেম থাকে আমাকে শুধু বলবেন, ঠিক আছে? সো কারণ বিভিন্ন যেহেতু সাইটগুলো সাপোর্ট নিচ্ছে, হয়তোবা ইনফরমেশনের সঙ্গে ম্যাচ আপ নাও হতে পারে, ঠিক আছে? সো নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ওকে, সো নাও আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওকে, তাহলে খুব সিম্পল বিষয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম, যার অপর নাম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। কারণ এটা সার্কুলেশন করে, এটা কন্টিনিউয়াসলি আপনার সারা বডিতে মুভ করে, এবং প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা বোনসের জন্য এই জিনিসটা আপনাকে জানতেই হবে যে ওই বোনসের কে তার ব্লাড নিয়ে আসতেছে, কোন আর্টারি তার ব্লাড নিয়ে আসতেছে, কোন ভেইন তার ব্লাড গুলাকে ড্রেইন করতেছে। এটা প্রত্যেকটা প্রত্যেকটা অর্গানের জন্য, প্রত্যেকটা বোনসের জন্য মাস্ট। তাহলে আপনি যদি ওভারঅল বিষয়টা বুঝতে পারেন, তাহলে আপনার যখন ওই জিনিসগুলো পড়বেন তখন এটা ইজিলি ডেসক্রাইব করা সম্ভব। ওকে, তাহলে আমরা বলতেছি ইট ইজ আ কমপ্লেক্স ট্রান্সপোর্টেশন সিস্টেম। এটার মাধ্যমে কি হয়, বিভিন্ন জিনিস ট্রান্সপোর্টেড হয়। আমি আগে বলেছি এটা একটা কমিউনিকেবল সিস্টেম, একটা ট্রান্সপোর্টের মিডিয়া, যে মিডিয়ার কাজ হচ্ছে বিভিন্ন সাবস্টেন্সকে ট্রান্সপোর্টেশন করা, বিভিন্ন সাবস্টেন্স গুলোকে বডি থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন সাবস্টেন্সকে এনভায়রনমেন্ট থেকে বডিতে নিয়ে আসা, মানে নিয়ে প্রোভাইড করা, অথবা বিভিন্ন সাবস্টেন্সকে বডি থেকে এনভায়রনমেন্টে পাস করে ছেড়ে দেওয়া। দিস ইজ দ্য ফাংশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। এবং এই সার্কুলেটরি সিস্টেমে আসলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেকেন্ড ওয়ান হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। আমি আজকে দুটো টপিক খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? আশা করি কনফিউশন থাকবে না, আর কনফিউশন থাকলে ভাই আসি, কোনো সমস্যা নাই, জাস্ট ভাইকে বলবেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পড়বো কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওকে, তাহলে আসলে খুব ইজি, কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলার দুটো ওয়ার্ড, একটা হচ্ছে কার্ডিও অর্থাৎ হার্ট, আর ভাস্কুলার কথার অর্থ হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে? তাহলে হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড ভেসেল মিলে যে সিস্টেমটা তৈরি হবে সেটাকে বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন হার্টের আসলে মেইন ফাংশনটা কি? খুব সিম্পল, হার্ট এর মেইন ফাংশন হচ্ছে ব্লাড গুলাকে অর্গানাইজ করা, যে ব্লাড গুলা আমার কোথায় যাবে আর বিভিন্ন এরিয়া থেকে ব্লাড গুলা কোথায় আসবে, এই যে অর্গানাইজেশনটা, এই অর্গানাইজেশনটা কি করে থাকে হার্ট, ঠিক আছে? এবং এই অর্গানাইজেশন করার জন্য আমরা হার্টের মধ্যে দুইটা পার্টিশন পাই, একটা লেফট পার্টিশন বা লেফট সাইড, একটা রাইট পার্টিশন বা রাইট সাইড। এবং সবসময় আপনি এই ওয়ার্ডটা শুনবেন, হার্টের লেফট পার্ট অক্সিজেন কন্টেইনিং ব্লাড ক্যারি করে, হার্টের রাইট পার্ট কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাড ক্যারি করে। আপনার মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া হার্টের লেফট পার্ট অক্সিজেন কন্টেইনিং ব্লাড ক্যারি করে, তাহলে কি এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড নাই? অবশ্যই আছে। আসলে এটা বোঝানো যাচ্ছে যে হার্টের যে লেফট পার্ট আছে সেখানে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় ব্লাডে অক্সিজেনের পরিমাণ বেশি, প্রাধান্য হচ্ছে অক্সিজেন বেশি। এবং অক্সিজেন যুক্ত যে পার্ট, যে ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তার কালার হয় ব্রাইট কালার। এই জন্য হার্টের লেফট পার্ট ব্রাইট কালার ব্লাডের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? কিন্তু যে ব্লাড গুলা বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, কম্পারিজনে এমন হবে না আসলে যে তার মধ্যে অক্সিজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি না, কিন্তু তুলনামূলক তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, সেই ধরনের ব্লাডের কালার একটু ব্ল্যাকিশ হয়, একটু ডিপ কালার হয়। এই ব্লাড গুলাই আসলে রাইট পার্টটা ক্যারি করে, রাইট পার্ট সেটাকে কন্ট্রোল করে। কিভাবে করে আমি বুঝাচ্ছি একটু পরে ইনশাআল্লাহ। তাহলে এই যে আমার হার্টের লেফট পার্ট আছে সেটা কি করতেছে, অক্সিজেন কন্টেইনিং ব্লাড গুলাকে ক্যারি করতেছে, এবং এই অক্সিজেন কন্টেইনিং ব্লাড গুলাকে সে সারা বডিতে প্রোভাইড করতেছে বাই দ্য হেল্প অফ লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কারণ লেফট ভেন্ট্রিকল এতটাই পাওয়ারফুল, সে যখন একবার কন্ট্রাকশন করে, তার কন্ট্রাকশন ফোর্সের মাধ্যমে ব্লাড গুলা কি হয়, এই আর্টারিতে ঢুকে, হ্যাঁ, এই ব্লাড ভেসেলে ঢুকে সারা বডিতে প্রোভাইড হয়। ওকে, এবং সারা বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাড গুলো আছে তারা আলটিমেটলি বিভিন্ন ভেইনের মাধ্যমে এসে আমার হার্টের মধ্যে উন্মুক্ত হয়, এবং হার্টের সেটা রাইট পার্টে এসে যুক্ত হয়, হার্টের রাইট পার্টে এসে যুক্ত হয়। ওকে, আচ্ছা, হোয়াট এভার, এগুলো নিয়ে আমরা হার্ট পার্টে ডিটেইলসে আলোচনা করবো, কোনো টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন কাজ কি, ট্রান্সপোর্টেশন করা, বিভিন্ন নিউট্রিশন গুলাকে, অক্সিজেন গুলাকে, আমার বিভিন্ন রকমের হরমোন গুলাকে, ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলাকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করা।
কোনো কিছুকে হার্ট থেকে বডিতে নিয়ে যাবে, আবার কোনো কিছুকে বডি থেকে হার্ট নিয়ে আসবে, এবং হার্ট থেকে আলটিমেটলি কোথায় নিয়ে যাবে, কিডনিতে নিয়ে যাবে, অথবা হার্ট থেকে লাংসে নিয়ে যাবে, এবং আলটিমেটলি ওগুলা বডি থেকে এক্সক্রিয়েটেড হবে বাই দ্য হেল্প অফ লাংস অথবা বাই দ্য হেল্প অফ কি, কিডনি। ঠিক আছে, এখন কোনটা কার মাধ্যমে এক্সক্রিয়েশন হবে সেটা আমরা আস্তে আস্তে করে বুঝে যাব। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন, তাহলে আমাদের হার্টের কয়টা পার্ট আছে একটু দেখি আমরা। তাহলে আমরা বলি হার্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখেন হার্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড, এবং লেফট এবং রাইট কে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এই জন্য আমরা বলি হার্টের চারটা চেম্বার আছে, চারটা পার্টিশন আছে, চারটা ঘর আছে, এবং এই ঘরগুলো কিভাবে কাজ করে ইনশাআল্লাহ এগুলো আমরা ডিটেইলসে বোঝার ট্রাই করব। এবং ইট ইজ এ মাসকুলার অর্গান, মানে এটার মেইন কাজ হচ্ছে পাম্প করা, কন্ট্রাকশন করা, সংকুচিত করা। এবং মনে রাখবেন কোনো কিছু যখন সংকুচিত হয়, কোনো কিছু যখন সংকুচিত হয় তখন ওইখানকার প্রেসার রাইজ করে। খুব সিম্পল, আপনি দেখেন ধরেন এটা একটা ভেন্ট্রিকল, ঠিক আছে, ভেন্ট্রিকল থেকে ব্লাড আসছে, এবং আমরা সবাই জানি লেফট ভেন্ট্রিকলের সঙ্গে কোন কোন আর্টারি উন্মুক্ত থাকে, অ্যাওর্টা। এটা আমরা ইন্টারে পড়ে আসছি, কিছু কিছু আমরা জানি না। সো এটা হচ্ছে অ্যাওর্টা। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলা অ্যাওর্টা দিয়ে সারা বডিতে পাস করে। অ্যাওর্টাকে আমরা বলি কি, বলি গ্রেট ভেসেল। কেন, এর থেকে বড় কোনো ব্লাড ভেসেল বডিতে নাই, এ হচ্ছে সবচেয়ে বড় ব্লাড ভেসেল। তাহলে এই বড় ব্লাড ভেসেলের কানেকশন কার সঙ্গে, লেফট ভেন্ট্রিকলের সঙ্গে। তাহলে যখন লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলা আমার সারা বডিতে নেওয়া দরকার, সবার প্রথমে ব্লাড গুলা কোথায় আসে, এই অ্যাওর্টাতে আসে। দেন অ্যাওর্টা থেকে অসংখ্য ছোট ছোট ব্রাঞ্চ ফর্মেশন হয়, যার মাধ্যমে ব্লাড গুলা সারা বডিতে ছড়াই পড়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন বিষয় বুঝে রাখবেন, ধরো এখানে ব্লাড আছে, ঠিক আছে, এখানে ব্লাড আছে, আমি ধরে নিচ্ছি এই জায়গাটার সারফেস এরিয়া হচ্ছে এ, ওকে। এবং আমরা জানি যে কোনো সাবস্টেন্স বা যে কোনো লিকুইড সারফেসের উপর প্রেসার ক্রিয়েট করে। আমি দেখতেছি তাহলে এই ব্লাড গুলা এই সারফেসের উপর লম্বালম্বি ভাবে কি করে, প্রেসার ক্রিয়েট করে। প্রেসারকে আমরা কি বলি, ফোর্স, মানে পি। তাহলে আমি ধরেছি এখানে প্রেসার হচ্ছে পি। আমরা সবাই জানি প্রেসার হচ্ছে আমার কি, আয়তনের বা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যদি বড় হয় তাহলে প্রেসার কম হয়, ক্ষেত্রফল যদি কম হয় প্রেসার তাহলে বড় হয়। ঠিক আছে, এখন একটু বোঝার ট্রাই করে। ধরেন এই যে আমার অ্যাওর্টা আছে, এই অ্যাওর্টার নরমাল ব্লাড প্রেসার হচ্ছে, নরমালি এই অ্যাওর্টার ব্লাড প্রেসার হচ্ছে 80। ঠিক আছে, নরমালি এই অ্যাওর্টার ব্লাড প্রেসার হচ্ছে 80। এবং যখন যখন আমার এই ভেন্ট্রিকল থাকে, নরমাল অবস্থা এই ভেন্ট্রিকলের ব্লাড প্রেসার থাকে খুবই মিনিমাম, খুবই মিনিমাম। এখন একটা কথা মাথায় রাখবেন, এখানে ব্লাড প্রেসার হচ্ছে 80 আর এখানে ব্লাড প্রেসার ধরেন 5, তাহলে কোথায় ব্লাড প্রেসার বেশি, অবশ্যই 80, এখানে ব্লাড প্রেসার বেশি। এবং এই ব্লাড, এই যে লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে একটা কি আছে, একটা রাস্তা আছে, একটা ডোর আছে, যাকে আমরা বলি প্রোপাটিকা ভালভ, এবং এই ভালভের নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। মজার বিষয় হচ্ছে এই ভালভগুলার খোলার উপায় হচ্ছে একদিকে, এই ভালভগুলা শুধুমাত্র একদিকে খুলতে পারে। ঠিক আছে, এই ভালভগুলা শুধুমাত্র একদিকে খুলতে পারে, এই ভালভটা হচ্ছে এমন। ঠিক আছে, তাহলে ভালভটা শুধু খুলতে পারে একদিকে, ভালভটা দুই দিকে খুলতে পারে না। তাহলে আপনি যদি এখান থেকে চাপ দেন, এখান থেকে যদি চাপ দেন তাহলে ভালভগুলা খুলে যাবে, কিন্তু যদি আপনি এখান থেকে চাপ দেন তাহলে ভালভগুলা খোলা কখনোই সম্ভব না। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যে 80 আর এখানে যে 5, তাহলে ব্লাড প্রেসার কোথায় বেশি, আউটাতে। ব্লাড প্রেসার কোথায় কম, ভেন্ট্রিকলে। তাহলে ব্লাড গুলা কোন দিকে যাওয়ার ট্রাই করতেছে, আমরা জানি সবকিছু হাই প্রেসার থেকে লো প্রেসারে যাওয়ার ট্রাই করে। তাহলে ব্লাড গুলা আমার অ্যাওর্টা থেকে আমার ভেন্ট্রিকলের দিকে যাওয়ার ট্রাই করতেছে। ঠিক আছে, কিন্তু কেন ঢুকতে পারতেছে না, কারণ এখানে যে ডোরটা আছে তার পক্ষে দুই দিকে ওপেন করা সম্ভব না, তার ওপেন করার মেকানিজম শুধু একদিকে। কোন দিকে, এই দিকে, এই দিকে। তাহলে আপনি যখন এই দিক থেকে চাপ দিবেন, এই যে এই দিক থেকে চাপ দিবেন, তখন কিন্তু ও ওপেন হইতে পারবে না, ও অফ হয়ে বসে থাকবে। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে হাই প্রেসার থাকা সত্ত্বেও ব্লাড গুলা কখনোই অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকলের দিকে যাবে না। কিন্তু যখনই আমার লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করা শুরু করবে, তাহলে আমরা জানি কন্ট্রাকশন করলে কি হয়, তার সারফেস এরিয়া ছোট হয়। কন্ট্রাকশন করলে তার ভিতরে লুমেন যে এরিয়া থাকে, সেই লুমেনটা আস্তে আস্তে করে ছোট হইতে থাকে। ঠিক আছে, তাহলে টাইমটা কি হয়, আস্তে আস্তে করে লুমেনটা ছোট হইতে থাকে। তাহলে লুমেনটা যখন ছোট হইতে থাকে তখন তার সারফেস এরিয়াও ছোট হইতে থাকে। তাহলে আমরা সবাই জানি সারফেস এরিয়া যখন ছোট হয় প্রেসার তখন বেশি হয়। তাহলে আলটিমেটলি কি হয়, এখানে আস্তে আস্তে করে ব্লাড প্রেসার রাইজ করতে থাকে, এবং ব্লাড প্রেসার রাইজ করতে 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 যখনই ব্লাড প্রেসার 80 থেকে বেশি হবে, সঙ্গে সঙ্গে আমার এই ভালভটা ওপেন হয়ে যাবে, এবং তখন ব্লাড গুলা আমার ভেন্ট্রিকল থেকে
আমার অ্যাওর্টাতে প্রবেশ করবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক মেকানিজম অফ দ্য হার্ট। তাহলে হার্ট কি করে, এভাবে কন্ট্রোল করার মাধ্যমে, ভালভ গুলাকে কন্ট্রোল করার মাধ্যমে, প্রেসারকে কন্ট্রোল করার মাধ্যমে সে ভালভ গুলাকে কি করে, ফাংশনাল রাখে। এবং মনে রাখবেন যে কোনো ভালভ ওয়ান ওয়ে ডিরেকশনে কাজ করে, টু ওয়ে ডিরেকশনে কাজ করে না। ওকে, আচ্ছা, তাহলে আমার কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলা আলটিমেটলি আউটটা হয়ে সারা বডিতে যাবে, এবং আলটিমেটলি সারা বডির ব্লাড গুলা ভেনাস সিস্টেমের মাধ্যমে আমার হার্টের রাইট অ্যাট্রিয়ামে এসে ঢুকবে, সুপিরিয়র অথবা ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে। আর হার্টের জন্য করোনারি সালকাস আছে, সেটা পরে কথা পরে হোয়াটএভার, নো নিড টু মেমোরাইজ। আপাতত মেমোরাইজ করার দরকার নেই, বলবো যে কোন থেকে আপনি মেমোরাইজ করা শুরু করবেন, জাস্ট আপনি বুঝেন, জাস্ট শুনেন, মুখস্থ করার দরকার নেই, বোঝার দরকার নেই, জাস্ট শুনেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতেছি হার্টের এই আর্টারি কি করে, লেফট ভেন্ট্রিকল থেকে এই হার্ট ব্লাড গুলো যখন হার্টের অ্যাওর্টাতে প্রবেশ করে, তখন এই অ্যাওর্টাকে আমরা বলি আর্টারি। তাহলে এখানে কি থাকে, প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে, প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস থাকে, প্রচুর পরিমাণ হরমোন থাকে, যেগুলো সারা বডিতে কি করে, ছড়ায় পড়ে। সারা বডিতে ছড়ায় পড়ে কেন, বিভিন্ন ফাংশন করার জন্য। আর সারা বডি থেকে যে ব্লাড গুলো আসে, সেই ব্লাড গুলোতে প্রচুর পরিমাণ ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে, প্রচুর পরিমাণ ব্রেক ডাউন প্রোডাক্ট থাকে, প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, যেগুলো ভেনের মাধ্যমে, সুপিরিয়র অথবা ইনফেরিয়র ভেনা কেভারের মাধ্যমে হার্টের রাইট পার্টে আসে, এবং আলটিমেটলি রাইট পার্ট থেকে সে লাংসে চলে যায়। কেন যায় পরে আসতেছি আমরা। ওকে, এবং মনে রাখবেন এই যে আর্টারি এবং এই যে ভেইন, এরা একটা জায়গায় সীমিত হচ্ছে না, কারণ এখানে এসে কি হচ্ছে, আর্টারি গুলো শেষ হচ্ছে, এখানে এসে আমার আর্টারি গুলা শেষ হচ্ছে, আর আরেকখানে এসে ওই জায়গা থেকে কিন্তু আমার, এখানে এসে আমার আর্টারি গুলা শেষ হচ্ছে, ওইখান থেকে আমার ভেন গুলা অরিজিন করতেছে। তাহলে যেখান থেকে আমার আর্টারি শুরু হচ্ছে আর যেখান থেকে ভেন শুরু, মানে যেখানে আর্টারি গুলো শেষ হচ্ছে আর যেখান থেকে ভেন শুরু হচ্ছে, সেখানে তো একটা কমিউনিকেশন দরকার, ঠিক না? এই কমিউনিকেশনটা হয় কিসের মাধ্যমে, ক্যাপিলারি সিস্টেমের মাধ্যমে। এই কমিউনিকেশনটা হয় ক্যাপিলারি সিস্টেমের মাধ্যমে, খুব সিম্পল বিষয়। এই কমিউনিকেশনটা হয় ক্যাপিলারি সিস্টেমের মাধ্যমে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্যাপিলারি সিস্টেমটা কি পড়ে আসতেছি, আমরা একটু আগে জাস্ট কথা শুনে যাই, আমরা পরে ডিটেইলসে কথা বলবো। এখন আসেন, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি আমাদের এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। এখান থেকে এই ওয়ার্ডটা আসছে যে আমাদের এই যে করোনারি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আছে, এর দুইটা পার্ট আছে, স্পেশাল তিনটা পার্ট, আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আমি বললাম যেখানে আমার আর্টারি গুলা শেষ হবে আর যেখানে আমার ভেন গুলা শুরু হবে, ওখানে একটা কমিউনিকেশন হবে, ওখানে ওদের মধ্যে একটা কমিউনিকেশন করতে হবে, এবং ওই কমিউনিকেশনটার নাম হচ্ছে ক্যাপিলারি। এবং কোশ্চেন হচ্ছে কেন কমিউনিকেশন করতে হবে, কারণ আমাকে বুঝতে হবে আমার যে আর্টারি গুলা আছে, এই আর্টারি গুলার ওয়াল অনেক মোটা, আমার যে ভেইন আছে এই ভেইনের ওয়াল অনেক মোটা। এত মোটা জিনিসের মধ্য দিয়ে কোনো কিছু বের হতে পারে না, এত মোটা জিনিসের মধ্য দিয়ে কোনো কিছু বের হতে পারে না। তাহলে এই যে নিউট্রিয়েন্টস গুলো আসতেছে, এই যে অক্সিজেন গুলো আসতেছে, তারা কিভাবে আমার এই টিস্যুতে পৌঁছাবে, ঠিক না? খুব সিম্পল বিষয়। এই জন্যই আমাকে সবার প্রথমে বুঝতে হবে লুম, একটু দাঁড়ান তো। ওকে, তাহলে আমাকে এই জন্যই সবার আগে বুঝতে হবে লুমেন অফ দা বা ওয়াল অফ দা কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি একটু ওয়াল অফ দা কার্ডিওভাস্কুলার সিস্টেম বুঝানোর আগে এই জিনিসটা বুঝে আসলাম যে আমার একটা আর্টারি থাকবে, একটা ভেইন থাকবে, আর আর্টারি আর ভেইনের মাঝখানে একটা কমিউনিকেশন থাকবে। দিস ইজ দ্য কমিউনিকেশন হুইচ ইজ কল্ড ক্যাপিলারি। ওকে, তাহলে এই যে এখন কোশ্চেন হচ্ছে কেন ক্যাপিলারি ফর্ম হয়, নিশ্চয়ই কোনো কজ আছে। তাই জানার জন্য আমরা এখন একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ওয়াল অফ দা আর্টারি এন্ড ভেইন। তাহলে আমি যদি বলি একটা আর্টারি, আমি ধরে একটা আর্টারি আঁকলাম, দিস ইজ দ্য আর্টারি, কথার কথা, ঠিক আছে? এইটা একটা আর্টারি। আমি যদি আর্টারিটা প্রপারলি আঁকি তাহলে জিনিসটা হবে এরকম। ওকে, দিস ইজ দ্য আর্টারি। তাহলে ভাইয়া দেখেন, এটা হচ্ছে লুমেন, মানে খালি জায়গা যেখান দিয়ে ব্লাড পাস করে, ঠিক আছে? আর এটা হচ্ছে টানেল, তাহলে এটা টানেল যেটার মধ্যে দিয়ে ব্লাডটা পাস করে, আর এটা হচ্ছে টানেলের ওয়াল। এই যে এটা হচ্ছে টানেলের ওয়াল, আমি যদি এখন আঁকি, দিস ইজ দ্য ওয়াল অফ দ্য টানেল, এটা হচ্ছে টানেলের ওয়াল। এখন আমি যদি এই জিনিসটাকে স্লাইস করি,
কোনটাকে? এই ওয়ালটাকে যদি আমি স্লাইস করি, আমি যদি এই ওয়ালটাকে স্লাইস করি, জাস্ট কি করব, স্লাইস করবো কিভাবে, এটাকে নিলাম এভাবে করে কেটে এটা আপনাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, কথার কথা। তাহলে আমি কি পাবো আসলে, আমি যখন এটাকে স্লাইস করব এবং এটাকে যদি মাইক্রোস্কোপের নিচে বসাই, আমরা দেখবো এখানে আসলে 3টা লেয়ার আছে। কয়টা লেয়ার আছে? 3টা লেয়ার আছে। সবচেয়ে নিচের যে লেয়ার, তার নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা। কি নাম? টিউনিকা ইন্টিমা। ইন্টিমা মানে ইন্টিমেট, যেটা ব্লাডের ইন্টিমেসিতে থাকে, ব্লাডের সংস্পর্শে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা। তাহলে সবচেয়ে ভিতরে মানে এই জায়গায় যদি আমি খেয়াল করি, এই জায়গাটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। তো আমি যদি টিউনিকা ইন্টিমা একটু আঁকি, সেটা কেমন হবে একটু দেখি তো আমরা। সেটা হচ্ছে এরকম, দিস ইজ দ্য টিউনিকা ইন্টিমা। ওকে। এবং এই সেলগুলা একটা মেমব্রেনের উপর অবস্থান করে। মনে রাখবেন, একটা সেল সবসময় একটা মেমব্রেনের উপর দেখতে হবে, কারণ সেল, এগুলো তো সেল না, এই সেলগুলোকে আপনি যদি কোনো একটা মেমব্রেনের মধ্যে না রাখেন, হ্যাঁ, কোন একটা লাইনের উপর না রাখেন, তাহলে কি এই সেলগুলা কি সমান থাকতে পারবে না? উঁচু নিচু হয়ে যাবে। উঁচু নিচু হলে তো সমস্যা, আমাকে সুন্দর করে সমান তালে রাখতে হবে। এই জন্য আমরা কি করব, এই সেলগুলাকে একটা মেমব্রেনের উপর বসাবো, সেলগুলোকে একটা মেমব্রেনের উপর বসাবো। তাহলে আলটিমেটলি ইন্টিমা কি থাকবে? ইন্টিমার মধ্যে কি আছে? কতগুলো সেল আছে আর একটা আন্ডারলাইন মেমব্রেন আছে। এই মেমব্রেনটা এই সেলগুলার বেসে, বেস মানে তল, তাহলে বেসে অবস্থান করে, এই জন্য এই মেমব্রেনটার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। কি নাম? বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট মেমব্রেন এবং এই সেল, এদের কম্বিনেশনকে আমরা বলতেছি টিউনিকা ইন্টিমা। তাহলে আমি যদি এটাকে স্লাইস করি, সবচেয়ে ইন্টিমেট ইনার লেয়ার আমরা কি পাবো? টিউনিকা ইন্টিমা পাবো। এই সেলগুলাকে বলি এন্ডোথেলিয়াল সেল। আমরা শুনেছি না এপিথেলিয়াল সেল? আমরা সবাই পড়েছি, যখন ইন্টার পড়েছি বিভিন্ন অবজেক্টিভে ওয়ার্ডটা শুনেছি, বিভিন্ন জিনিসের লাইনিং ফর্মেশন করে এপিথেলিয়াল সেল। কিন্তু এই সেলগুলোর নাম হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। আসলে এরাও ওয়ান কাইন্ড অফ এপিথেলিয়াল সেল, বাট এদের স্পেশালিটি, এদের ডেভেলপমেন্ট ডিফারেন্ট, এই জন্য এদের নাম হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। তাহলে এই এন্ডোথেলিয়াল সেলগুলো কি করে? ব্লাড ভেসেলের লাইনিং ফর্মেশন করে। আসলে ব্লাড ভেসেলের লাইনিং না, এই যে লুমেনটা আছে, এই লুমেনটার লাইনিং ফর্মেশন করে, লুমেনটার চারপাশে লেয়ার ফর্মেশন করে। সো দিস ইজ দ্য টিউনিকা ইন্টিমা। তাহলে যে কোনো একটা ব্লাড ভেসেলের সবচেয়ে ইনারমোস্ট লেয়ারের নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা, যেটা কি দিয়ে ফর্ম করা থাকে? কিছু পরিমাণ এন্ডোথেলিয়াল সেল এবং আন্ডারলাইন বেসমেন্ট মেমব্রেনের সংস্পর্শে তৈরি করা থাকে। এবং আসেন সেকেন্ড যে লেয়ারটা, তার নাম হচ্ছে টিউনিকা মিডিয়া। মিডিয়া, মিডিয়া এম দিয়ে শুরু, এম মানে মাসেল, তার অর্থ হচ্ছে সেকেন্ড যে লেয়ারটা আছে, এটা কিছু পরিমাণ মাসেল দিয়ে ফর্ম থাকে। কি থাকবে? কিছু পরিমাণ মাসেল থাকবে, মাসেল, মাসেল টিস্যু। এখন আমরা সবাই জানি 3 রকমের মাসেল পাওয়া যায়। একটা হচ্ছে হার্ট মাসেল, 2 নম্বর হচ্ছে স্মুথ মাসেল, 3 নম্বর হচ্ছে স্কেলেটাল মাসেল। আচ্ছা, আপনি কি ব্লাড ভেসেল কি কন্ট্রোল করতে পারবেন? কখনো না। তাহলে ব্লাড ভেসেল কি কখনো স্কেলেটাল মাসেল দিয়ে ফাংশন করা উচিত? কখনো না। তাহলে ব্লাড ভেসেল কি হার্ট? না। তাহলে ও কি হার্ট মাসেল দিয়ে তৈরি করা উচিত? না। তাহলে ও হার্ট মাসেল দিয়ে তৈরি না, ও স্কেলেটাল মাসেল দিয়ে তৈরি না, তাহলে থাকে আর কি? স্মুথ মাসেল। তাহলে অবশ্যই আমার এই ব্লাড ভেসেলের যে মাসেল লেয়ারটা আছে, যেটা মাঝখানে থাকে, মিডিয়াতে থাকে, মাঝ বরাবর থাকে, সেটা আসলে স্মুথ মাসেল সেল দিয়ে ফর্ম করা। কি দিয়ে? স্মুথ মাসেল সেল দিয়ে ফর্ম করা। খুব সিম্পল বিষয়টা, ঠিক না? আচ্ছা, এখন আপনি মনে রাখবেন মাসেলের একটা স্পেশালিটি আছে, মাসেল কন্ট্রাকশন করতে পারে, মাসেল সংকুচিত হইতে পারে। তাহলে মাসেল যেহেতু কন্ট্রাকশন করতে পারে, তাহলে একটা ব্লাড ভেসেলকে চিকন করতে চান অথবা মোটা করতে চান, সেটা নির্ভর করে কার উপরে? সেটা নির্ভর করে তার মাসেল সেলের উপরে। কারণ মাসেল সেলগুলাই মূলত ওই ব্লাড ভেসেলের থিকনেস অথবা ওই ব্লাড ভেসেলের লুমেন থিকনেস বা লুমেন ডায়ামিটারকে কন্ট্রোল করতে পারে। তাহলে আপনাকে যদি কোশ্চেন করে একটা ব্লাড ভেসেল কি চিকন হবে? আসলে ব্লাড ভেসেল চিকন মানে কি? ব্লাড ভেসেলের যে লুমেনটা, ভিতরে যে জায়গাটা আছে, সেটা ছোট হয়ে যাওয়া, এটাকে বলি ভ্যাসো কনস্ট্রিকশন। কনস্ট্রিক্টেড কথার অর্থ ছোট হয়ে যাওয়া। তাহলে কোনোভাবে আপনি যদি একটা ব্লাড ভেসেলের লুমেনকে ছোট করে ফেলেন, হ্যাঁ, অল্প করে ফেলেন, তাহলে আমরা বলবো ব্লাড ভেসেল কি হয়ে গেছে? কনস্ট্রিক্টেড হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। তাহলে ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশন করতে কে হেল্প করবে? হেল্প করবে এই স্মুথ মাসেল। কারণ কন্ট্রাকশন কার ক্যাপাবিলিটি? স্মুথ মাসেল বা মাসেল ক্যাপাবিলিটি। তাহলে মিডিয়া যে লেয়ারটা আছে, সেটাই মূলত আসলে আমাদের কি হয়? এই কন্ট্রাকশন অথবা রিল্যাক্সেশনকে কন্ট্রোল করে। এবার আসেন সবচেয়ে আউটার মোস্ট লেয়ারটা, এটা হচ্ছে মাঝখানের লেয়ারটা, এই যে মিডল লেয়ারটা। এবং আউটার মোস্ট যে লেয়ারটা আছে, তার নাম হচ্ছে
টিউনিকা এক্সটার্না, এক্সটার্না মানে এক্সটেরিয়র মানে বাইরের দিকে, তাহলে টিউনিকা এক্সটার্না হচ্ছে এক্সটেরিয়র লেয়ার। এর আরেকটা নাম আছে অ্যাডভেন্টেশিয়া, অ্যাডভেন্টেশিয়া। ওকে, এবং মনে রাখবে যে কোনো কিছুর আবরণ, যে কোনো কিছুর আউটার সারফেস, যে কোনো কিছুর বাইরের যে মেমব্রেন বা বাইরের যে স্ট্রাকচার আছে সেটা সব সময় কানেকটিভ টিস্যু ফর্ম করে। আমরা পড়েছি 4 ধরনের টিস্যু পাওয়া যায়, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু। তাহলে এইটাই হচ্ছে সেই কানেকটিভ টিস্যু, জেনারেল কানেকটিভ টিস্যু, যেটা আমাদের আউটার লেয়ার ফর্ম করে। এটাকে বলি আমরা কি? টিউনিকা এক্সটার্না, টিউনিকা এক্সটার্না। সো দিস ইজ দ্য আউটারমোস্ট লেয়ার অফ দ্য ব্লাড ভেসেল। সো দিস ইজ দ্য টিউনিকা এক্সটার্না, যেটা কে তৈরি করে, যেটা ফাইব্রাস টাইপ, যেটা কানেকটিভ টিস্যু দ্বারা ফর্ম করে। কানেকটিভ টিস্যুকে আমরা বলি ফাইব্রাস টিস্যু। কি বলি? ফাইব্রাস টিস্যু। কেন জানেন? কারণ কানেকটিভ টিস্যুর মধ্যে সেল পাওয়া যায়, সেই সেলগুলোকে বলি ফাইব্রোব্লাস্ট। আপনি এটা এত টেনশন করিয়ে না ভাইয়া, এত কিছু কিভাবে মনে রাখবো আমরা? এটাই হচ্ছে মেডিকেলের সমস্যা, যে এখানে একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টের সঙ্গে কি অনেক বেশি রিলেটেড। একটা টপিক পড়তে গেলে আরেকটা টপিকে হেল্প লাগে। আপনি শুরু করবেন জিপি, জিপি নিতে আপনার আবার কার্ডিওভাস্কুলার সিস্টেম হেল্প লাগবে, আবার কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়তে গেলে জিপি হেল্প লাগবে। এরকম করে একটা সিস্টেম আরেকটা সিস্টেমের উপরে ইন্টার রিলেটেড। এই জন্য আপনি এটা থিঙ্ক করার দরকার নেই যে একবারে 100% বুঝে ফেলবো। নো, আপনি সবসময় ট্রাই করবেন একবারে 70% বোঝা, 80% বোঝা, 100% বোঝার দরকার নেই। ওই 20% বছর শেষে বুঝতে পারবেন। ওকে, সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। ওই 20% যদি আপনি বছর শেষে বুঝতে পারেন, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। খুব সিম্পল বিষয়, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লেয়ার। এখন তাহলে আমরা বললাম নরমালি একটা একটা ব্লাড ভেসেলের কয়টা লেয়ার থাকবে? 3টা লেয়ার, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। আচ্ছা, একটু চিন্তা করেন তো, একটা সাবস্টেন্স এখান থেকে বের হইতে চায়। আমরা কিন্তু অলরেডি একটা জিনিস পড়ে ফেলেছি। কি পড়ে ফেলেছি জানেন তো? জিপি। আমি আশা করি আপনারা পড়ে ফেলেছেন, আমি ধরে নিচ্ছি আমি পড়ে ফেলছি। জিপি মানে জেনারেল ফিজিওলজি আর কি, জেনারেল ফিজিওলজি, ফিজিওলজির প্রথম চ্যাপ্টার জেনারেল ফিজিওলজি, যেখানে আমাদের বিভিন্ন রকমের প্রোটিন নিয়ে আলোচনা করা হয়, যেখানে আমাদের বিভিন্ন রকমের মলিকুলের ট্রান্সপোর্টেশন নিয়ে আলোচনা করা হয়, যেমন অসমোসিস, ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, ঠিক না? যেখানে কারেন্ট মেকানিজম নিয়ে আলোচনা করা হয়, অ্যাকশন পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। হ্যাঁ, এগুলো পড়া হয়েছে না? পড়ছেন না? পড়ছেন আপনারা? এগুলো হচ্ছে জিপি, জিপি চ্যাপ্টারে আলোচনা করা হয়। প্লাস সেল স্ট্রাকচার, একটা সেল কি কি স্ট্রাকচার, এগুলো আপনি ইন্টার পড়ে আসেন, পড়ে না পড়লে কোনো সমস্যা নেই, হোয়াটএভার। সো আমি বললাম যে এখানে একটা নিউট্রিশন আছে, ধরেন অক্সিজেন। আর ধরেন এখানে আপনার এই জায়গায় ধরেন আপনার হ্যান্ড টিস্যু আছে, হাতের টিস্যু আছে, আপনার হাতের যে মাসেল টিস্যু, সেই মাসেল টিস্যু আছে। এখন মাসেল টিস্যুর তো কাজ করার জন্য কি লাগে? এটিপি লাগে, ঠিক না? আপনি যে আপনার একটা ফ্রেন্ডকে ঘুষি মারতেছেন, আপনি যে আপনার হাত দিয়ে নাচানাচি করতেছেন, হ্যাঁ, আপনি হাত দিয়ে যে ব্যায়াম করতেছেন, আপনার হাতের তো প্রচুর পরিমাণ কি লাগতেছে, কাজ করতে হচ্ছে। এই কাজের জন্য তার কি দরকার? প্রচুর পরিমাণ নিউট্রিশন দরকার, প্রচুর পরিমাণ অক্সিজেন দরকার। হ্যাঁ, তাহলে এই অক্সিজেন কোথেকে আসবে? অবশ্যই ব্লাড থেকে আসবে। এখন ধরেন এখানে আপনার কি আছে? হাতের টিস্যু আছে। আমি ধরে নিচ্ছি যে আমি জাস্ট এটা বোঝাচ্ছি, এগুলো পুরোটাই প্রপার অ্যানাটমিক্যাল ফাংশন না, ফিগার না। ধরেন এটা হচ্ছে আপনার হাতের টিস্যু বা হাতের মাসেল। হাতের মাসেল বলে আমাকে নিউট্রিশন দাও, আমাকে নিউট্রিশন দাও, ঠিক আছে? এটা হচ্ছে হাতের টিস্যু, ধরেন সেল। মাসেল সেল এরকম না, আমি জাস্ট রাখতেছি কথা। ও বলছে আমাকে নিউট্রিশন দাও। তাহলে এই ব্লাড ভেসেল যখন ওর সামনে দিয়ে পাস করবে, তার কাজ কি? তার কাজ হচ্ছে এই অক্সিজেন গুলো ওকে দেওয়া, সাপ্লাই করা, গ্লুকোজ ওকে প্রোভাইড করা। আচ্ছা, এত মোটা লেয়ার ক্রস করে একটা অক্সিজেনের পক্ষে পাস করা সম্ভব? পসিবল না। এবং আমরা জানি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের ট্রান্সপোর্টেশন প্রসেস হচ্ছে ডিফিউশন। আমরা ইন্টারে পড়েছি ফিজিওলজি বা সরি কেমিস্ট্রিতে সম্ভবত ডিফিউশন বলে একটা জিনিস আছে না, যে কোনো কিছু যদি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করে, সেই প্রসেসটাকে আমরা বলি ডিফিউশন। এবং ডিফিউশনের ক্ষেত্রে কোনো পর্দা লাগে না, ডিফিউশনের ক্ষেত্রে কোনো মাধ্যম লাগে না, মাধ্যম মানে হচ্ছে কোনো প্রোটিন লাগে না, ঠিক না? দিস ইজ কল্ড ডিফিউশন। তাহলে আমার এই জায়গায় তো অক্সিজেন বেশি, আর ওর তো অক্সিজেন দরকার, তাহলে ওর অক্সিজেন কি আছে? ডেফিসিট আছে। তাহলে ওর অক্সিজেন বেশি, ওর অক্সিজেন ডেফিসিট। তাহলে এখানে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, এখানে লো কনসেন্ট্রেশন অক্সিজেন। এখান থেকে অক্সিজেন গুলো এখানে যাওয়া উচিত, এখানে অক্সিজেন যাওয়া উচিত কিসের মাধ্যমে? ডিফিউশনের মাধ্যমে। কিন্তু এত মোটা লেয়ার ক্রস করে অক্সিজেন কখনো যেতে পারবে না। আমরা পড়েছি ডিফিউশনের একটা ফ্যাক্টর আছে, যে ওয়াল থিকনেস, থিকনেস অফ দ্য ওয়াল যত বাড়বে, ডিফিউশন ক্যাপাবিলিটি তত কমবে। তাহলে অক্সিজেনের পক্ষে এত মোটা লেয়ার ক্রস করে কখনোই 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 আমার এই টিস্যু স্পেসে যাওয়া পসিবল নয়।
আমাদের ভেইনও কিন্তু তিনটা লেয়ার বিশিষ্ট, টিউনিকা এক্সটার্না, ইন্টিমা, মিডিয়া। ওদের পক্ষেও কিন্তু বিভিন্ন ডিফারেন্ট প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড, ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলাকে কন্টেইন করা সম্ভব নয়। তাহলে কিভাবে আমরা অক্সিজেন প্রোভাইড করব? তাহলে কিভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড ড্রেইন করব? ঠিক না? হ্যাঁ, ডিফিউশন বোটানিতে ছিল, আমি মনে আসছে কোথায় ছিল, ভুলে গেছি আসলে। ওকে, টিউনিক এক্সটার্নাল হচ্ছে একটা কানেক্টিভ টিস্যু লেয়ার, মানে এটা এটা এক্সটার্নাল লেয়ার, এটা একটা সারফেস তৈরি করে যেটা কানেক্টিভ টিস্যু দিয়ে ফর্ম হয়। কানেক্টিভ টিস্যু হচ্ছে একটা স্পেশাল টিস্যু, যে টিস্যুর সেলের নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এবং যেটা প্রচুর পরিমাণ ফাইবার ফর্মেশন করে, যার নাম হচ্ছে কোলাজেন ফাইবার, এলাস্টিক ফাইবার। হ্যাঁ, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। এই ফাইবার গুলো মিলে একটা স্টাফ স্ট্রাকচার ফর্মেশন করে, শক্ত লেয়ার তৈরি করে, যা কি করে এই ব্লাড ভেসেলকে ধরে রাখে। মাসেল সেল এত টাফ স্ট্রাকচার না, এন্ডোথেলিয়াল এত টাফ স্ট্রাকচার না, ওর পক্ষে রাপচার হয়ে যাওয়ার চান্স আছে, ব্লাডের চাপে ছিঁড়ে যাওয়ার চান্স আছে। কিন্তু এই টিউনিক এক্সটার্না কি করে, ওকে প্রপারলি পজিশন করে রাখে, ধরে রাখে, যাতে করে সে ছিঁড়ে না যায়। এটা হচ্ছে কানেক্টিভ টিস্যুর ফাংশন। ওকে, আচ্ছা হোয়াটএভার। তাহলে এই অক্সিজেনের পক্ষে তো যাওয়া সম্ভব না রে ভাই, তাহলে কিভাবে যাবে? এই জন্যই আর্টারি আর ভেইনের কমিউনিকেশনে নতুন করে একটা জিনিস আবির্ভূত হয়, যার নাম হচ্ছে ক্যাপিলারি। এবার আমরা যদি আমরা ক্যাপিলারি, হ্যাঁ, লেয়ার দেখি, তাহলে কি দেখব? খুব মজার বিষয় হচ্ছে ক্যাপিলারি লেয়ারে শুধুমাত্র একটা লেয়ার পাওয়া যায়। কি পাওয়া যায়? ক্যাপিলারিতে শুধু একটা লেয়ার পাওয়া যায়, সেটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। টিউনিকা এক্সটার্না এবং মিডিয়া ক্যাপিলারিতে অ্যাবসেন্ট। ক্যাপিলারিতে টিউনিকা, মিডিয়া, এক্সটার্না পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? একটা বেসমেন্ট মেমব্রেন পাওয়া যায়, এবং তার উপরে কতগুলা এন্ডোথেলিয়াল সেল পাওয়া যায়, ঠিক না? আপনার কাছে মনে হয় এটা ফিজিওলজি, এটা ফিজিওলজি না, কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে করে অ্যানাটমি ঢুকবো, আমাকে টাইম দিতে হবে, ঠিক আছে? সো মানে যদি বলেন ভাইয়া তাড়াহুড়ো করে আমাকে বোনস পড়ে দেন, আমি যাবো না, বিকজ আমার তো আর আপনাদের সিলেবাস শেষ করার থিঙ্কিং নেই। আমার থিঙ্কিং হচ্ছে বেসিক কনসেপশন ডেভেলপ করা। আপনারা যদি আপনাদের আইটেমের পড়া আপনারা নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? সেটা আপনার দায়িত্ব। ওকে, আমার দায়িত্ব হচ্ছে বেসিকটাকে স্ট্রং করে দেওয়া, ঠিক আছে? কিভাবে বুঝে পড়বেন, কিভাবে মনে রাখতে পারবেন। সো আমি ডেভেলপ করতেছি, আমি হচ্ছে আস্তে আস্তে করে আগাচ্ছি, আমি সিস্টেমে ঢুকতেছি, তার জন্য আমাকে সময় দিতে হবে, ঠিক আছে? আপনি যদি বলেন ভাই এখনই বোন শুরু করে দেন, আমাকে এখনই হার্ড করে দেন, আমি কিন্তু পারবো না। কারণ আমাকে মেইনলি আগে অ্যাটলিস্ট আমাকে কার্ডিওভাস্কুলার চারটা জিনিস শিখতে হবে, এবং আর যে বিষয়গুলো মানে আমাদের যে ইয়াগুলো আছে, কি বলে, জয়েন্টস মুভমেন্ট, জয়েন্ট গুলোর নাম, হ্যাঁ, তারপর হচ্ছে টার্মিনোলজি, এগুলো আমার রেডি করা আছে, এগুলো আমার ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? আমি এগুলো দিয়ে দিব আপনাদেরকে, ওগুলো আপনারা দেখে নেবেন। ওগুলো আমি আলাদা করে ক্লাস নিব না, প্রয়োজন নেই, কি ক্লাস দিবেন কি লাভ, ঠিক না? ওগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। আমি আপনাদেরকে আমি কনসেপ্টে দাঁড় করাই, ঠিক আছে? সময় দেন ভাই একটু কষ্ট করে। আর ক্লাস করা তো আপনাদের হাতে না, ইচ্ছা করলে করবেন, না করলে সমস্যা নেই, ব্যাপার আপনাদের। সো নো প্রবলেম। সো দিস ইজ দা এন্ডোথেলিয়াল সেল। পড়াটা বুঝে পড়েন, দেখি মজা পাবেন, ঠিক আছে? এখন আসেন তাহলে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হতে পারে না এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কি করবে, মুভ করতে পারবে? কেন? কারণ এখানে লেয়ারটা খুবই ছোট, দেখেন একটা লেয়ার। এই লেয়ার দিয়ে ইজিলি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পাস করতে পারে। এই লেয়ার দিয়ে ইজিলি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কি করতে পারে, পাস করতে পারে, এই ক্ষমতা আছে। আচ্ছা, কি বলছেন যেন? ওকে, তাহলে এখন কি দেখেন, এই জায়গা দিয়ে ইজিলি আমার বিভিন্ন সাবস্টেন্স পাস করতে পারবে। কেন? কারণ খুব ইজি। কারণ হচ্ছে এই যে এন্ডোথেলিয়াল যে সেলগুলো আছে, এদের মাঝখানে একটা গ্যাপ আছে। এই যে এন্ডোথেলিয়াল সেল আছে, এদের মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপ দিয়ে ইজিলি বিভিন্ন সাবস্টেন্স গুলা মুভ করতে পারে। এই গ্যাপ দিয়ে ইজিলি বিভিন্ন সাবস্টেন্স গুলা মুভ করতে পারে। একে আমরা বলি ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। ইন্টার মানে মাঝখানে, এন্ডোথেলিয়াল দুটো সেলের মাঝখানে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। তাহলে এই গ্যাপটা কন্ট্রোল করা যায়, এই গ্যাপটাকে কন্ট্রোল করা যায়। তাহলে এই গ্যাপটা কি হয়, ইজিলি ছোট বড় হয়, এবং এই ছোট বড় হওয়ার মাধ্যমে কি হয়, তার ইচ্ছা করলে বিভিন্ন সাবস্টেন্স গুলাকে ব্লাড থেকে টিস্যুতে, অথবা বিভিন্ন সাবস্টেন্স গুলোকে টিস্যু থেকে ব্লাডে নিয়ে আসতে পারে। এই জন্যই আমরা দেখব যে একটা আর্টারি আর একটা ভেইনের মাঝখানে কি থাকে, একটা ক্যাপিলারি থাকে। তাহলে এটা একটা আর্টারি, ধরো এটা হচ্ছে একটা ভেইন, তাহলে এদের মাঝখানে কি আছে, অসংখ্য ক্যাপিলারি আছে। তাহলে এই ক্যাপিলারি সুবিধাটা কি? এই ক্যাপিলারি
এই যে ইয়াটা আছে সেটা অনেক চিকন, ইজিলি বিভিন্ন সাবস্টেন্স গুলো কি করতে পারে, এই ক্যাপিলারিকে ক্রস করতে পারে। অক্সিজেন গুলো ইজিলি ক্রস করে কি হবে, টিস্যুতে ঢুকে যাবে, আবার টিস্যু থেকে বিভিন্ন সাবস্টেন্স গুলো কি হবে, ক্যাপিলারিকে ক্রস করে ব্লাডে চলে আসবে। সো দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ক্যাপিলারি। এই জন্যই একটা আর্টারি আর একটা ক্যাপিলারি মাঝখানে কি থাকে, একটা ক্যাপিলারি বেড থাকে। দিস ইজ কল সিস্টেম। কি সিস্টেম? ক্যাপিলারি সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নরমাল কথাবার্তা, আমি আপনাদের জাস্ট বুঝাইলাম কিভাবে একটা জিনিস কন্ট্রোল হয়, কিভাবে মোটা হয়, কিভাবে চিকন হয়, এগুলো আমি এখন পড়াবো না। দিস ইজ দ্য চ্যাপ্টার অফ ফিজিওলজি, আপনারা ফিজিওলজি থেকে পড়ে নেবেন হোয়াটএভার। তা ক্লিয়ার বিষয়টা তাহলে নাকি? বুঝতে পারছেন নাকি, নাকি বুঝেন না? বুঝাবে আছে কোশ্চেন করবে কোশ্চেন। ওকে, এখন আসেন তাহলে আমরা কি বলতেছি, আমাদের এই সিস্টেমটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ পালমোনারি সার্কুলেশন। তাহলে আমরা কিন্তু অলরেডি সবাই জানি সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশন কি, ইন্টারে খুব ভালোভাবে পড়ে আসছেন। সো আমি এটা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। আমি যদি সিম্পল ভাবে আলোচনা করতে চাই, জাস্ট সিম্পল ভাবে, এত ডিটেইলসে না, সিম্পল ভাবে বলতে চাই, তাহলে কি হয় জানেন, আমাদের ব্লাড গুলা লেফট ভেন্ট্রিকল থেকে স্টার্ট করে। আমি শুরু করব লেফট অ্যাট্রিয়াম থেকে স্টার্ট করব। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড গুলা কোথায় আসে, লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় আসে, আওর্টাতে আসে। এই অ্যাওর্টা থেকে ব্লাড গুলা চলে যায় আর্টারিতে। অ্যাওর্টা থেকে ব্লাড চলে যায় আর্টারিতে। এই আর্টারি থেকে ছোট ছোট কিছু ব্লাড ভেসেল ফর্মেশন হয়, যাকে বলি আর্টেরিয়ল, যাকে বলি আর্টেরিয়ল। এবং মনে রাখবেন এই আর্টেরিয়লকে আপনি কন্ট্রোল করতে পারেন। আসলে আপনি মানে আপনার বডি কন্ট্রোল করতে পারে সাবকনশিয়াসলি, আপনি পারবেন না। বডি অটোমেটিক্যালি এই আর্টেরিয়ল গুলোকে কন্ট্রোল করতে পারে। ইচ্ছা করলে আর্টেরিয়ল গুলোকে মোটা করা যায়, ইচ্ছা করলে আর্টেরিয়ল গুলোকে ন্যারো করা যায়। এই ন্যারো এবং এক্সপেন্ডিচার করার মাধ্যমে আমরা কি করতে পারি, ব্লাড ভেসেলকে কন্ট্রোল করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে পারি। কিভাবে করি সেটা পরে। দেন এই আর্টেরিয়ল থেকে ক্যাপিলারি ফর্মেশন হয়, দিস ইজ কল্ড ক্যাপিলারি বেড। তাহলে ক্যাপিলারি বেডে এসে কি হয়, খুব সিম্পল, আমরা সবাই পড়েছি না যে ভেলোসিটি প্রপোর্শন টু দা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সরি ভেলোসিটি প্রপোর্শন টু দা 1/রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় ভেলোসিটি কমে যায়, রেজিস্ট্যান্স যদি কমে যায় ভেলোসিটি বেড়ে যায়। তাহলে দেখেন তো, আয়োটা, আর্টারি, আর্টেরিয়ল, এদের লুমে তো মোটা, এদের রেজিস্ট্যান্স কম, এর মধ্য দিয়ে ব্লাড খুব দ্রুত পাস করবে। বাট যখনই তারা ক্যাপিলারিতে আসবে, ক্যাপিলারি লুমের অনেক চিকন, এখানে প্রচুর রেজিস্ট্যান্স, প্রচুর বাধা, ছোট জিনিসের রেজিস্ট্যান্স বেশি থাকে। তাহলে কি হবে, এখান দিয়ে যখন ব্লাড গুলো পাস করা ট্রাই করবে, তাদের ভেলোসিটি স্লো হয়ে যাবে। আর ভেলোসিটি স্লো হলে সুবিধা কি, ইজিলি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিশন, ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা কি হবে, আমার টিস্যু এবং এই ক্যাপিলারির মধ্যে আদান প্রদান হবে। সো দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ক্যাপিলারি। ওকে, আচ্ছা, এরপর কি হবে, টিস্যুতে যাবে। টিস্যুতে যাওয়ার পরে টিস্যু থেকে কি তৈরি হবে, টিস্যু থেকে তৈরি হবে আমাদের ভ্যানিওল। তাহলে কি হয়, ক্যাপিলারি পরে তৈরি হয় ভেনিওল, ভ্যানিওলের পরে তৈরি হয় ভেইন, এবং বডির উপরের ভেন গুলা কার সঙ্গে মিলিত হয়, সুপিরিয়র ভেনা কাভার সঙ্গে, আর বডির নিচের ভেন গুলা মিলিত হয় ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে। দুইজন মিলে কই প্রবেশ করে, রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। সেখান থেকে ব্লাড চলে যায় রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে চলে যায় পালমোনারি আর্টারির মধ্যে, পালমোনারি আর্টারির মধ্যে। এবং আমরা জানি পালমোনারি আর্টারি একমাত্র আর্টারি যেটা আর্টারি কিন্তু কন্টেইন করে কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাড, যেটা কই চলে যায়, লাংসে চলে যায়। লাংসে গিয়ে আবার কি আছে, ক্যাপিলারি বেড আছে, ওখানে কি হয়, ওরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় অ্যালভিওলাসের মধ্যে, আর অ্যালভিওলাস থেকে অক্সিজেন গুলাকে কি করে আবার ব্লাডের মধ্যে নিয়ে ফেলে। দেন তারা তৈরি করে পালমোনারি ভেইন, একমাত্র ভেইন যেটা কন্টেইন করে অক্সিজেন কন্টেইনিং ব্লাড, যেটা পুনরায় কোথায় চলে আসে, হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। সো দিস ইজ দ্য সার্কুলেশন, সিস্টেমিক এন্ড পালমোনারি, সিস্টেমিক এন্ড পালমোনারি। এটা খুব ইজি বিষয়, এটা আপনারা ইন্টার পড়ে আসেন, আমি এটা নিয়ে এত বেশি বলতে চাচ্ছি না। ঠিক আছে, এখন আসেন, আমরা তখন যা বললাম যে ক্যাপিলারি বেড সিস্টেমটা, এটা ছাড়া কিছু সিস্টেম আছে, আমরা বলি অ্যানাস্টোমোসিস। কি বলি, অ্যানাস্টোমোসিস। ওকে, আচ্ছা, এখন এই অ্যানাস্টোমোসিস জিনিসটা কি, দেখেন, এই যে আমি যদি এটা বলি, there are 3 types of anastomosis: arteriovenous anastomosis, arteriolar anastomosis, venovenous anastomosis। ভাই এটা কি, নরমালি কি হওয়া উচিত, নরমালি হয় আর্টারি আসবে, ক্যাপিলারি বেড ফর্মেশন হবে, তারপর একটা ভেইন ফর্মেশন হবে, দিস ইজ দ্য নরমাল মেকানিজম। বাট যদি এমন হয় সরাসরি আর্টারি থেকে ভেইন হয়ে গেল, দিস ইজ কল্ড অ্যানাস্টোমোসিস, দিস ইজ দ্য বাইপাস। তাহলে এখানে যেমন কমিউনিকেশন পসিবল, এখানে কিন্তু কমিউনিকেশন পসিবল না। এখানে টিস্যুর সঙ্গে ব্লাডের একটা কমিউনিকেশন আছে, কিন্তু এই জায়গায় কিন্তু টিস্যুর সঙ্গে ব্লাডের কোনো কমিউনিকেশন নাই। তাহলে যদি সরাসরি আর্টারিটা ভেনে কনভার্ট হয়ে যায় কোন রকমের ক্যাপিলারি বেড ফর্মেশন ছাড়া, দিস ইজ কল্ড আর্টেরিওভেনাস অ্যানাস্টোমোসিস। যদি আর্টারি আরেকটা আর্টারির সঙ্গে কমিউনিকেশন করে ফেলে, দিস ইজ কল্ড আর্টেরিওলার অ্যানাস্টোমোসিস।
আর যদি একটা ভেইন আরেকটা ভেইনের সঙ্গে কমিউনিকেশন করে ফেলে উইদাউট ফর্মেশন অফ দ্য ক্যাপিলারি, দিস ইজ কল্ড ভেনাস অ্যানাস্টোমোসিস। আপনি বলতে পারেন ভাইয়া এই অ্যানাস্টোমোসিস গুলো কেন প্রয়োজন? এই অ্যানাস্টোমোসিস গুলো আসলে বাইপাস ক্রিয়েট করে, এছাড়া এরা কোলাট্রাল সার্কুলেশন তৈরি করে। কিভাবে বুঝাবো? হোয়াট ইজ দ্য কোলাট্রাল সার্কুলেশন? দেখেন, ওকে, তাহলে কোলাট্রাল সার্কুলেশন জিনিসটা কি এটা খুব বুঝে ট্রাই করেন। ধরেন আমি আপনাদের একটু বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য কোলাট্রাল সার্কুলেশন, কেন দরকার এই অ্যানাস্টোমোসিস গুলো। ধরেন এটা একটা আর্টারি, এটা ক্যাপিলারি ফর্মেশন করছে, এটা একটা আর্টারি, দিস ইজ দ্য ক্যাপিলারি, দিস ইজ দ্য ভেইন, কথার কথা। ওকে, আচ্ছা, এখন ধরেন এই টিস্যুটা ব্লাড সার্কুলেশন পাবে, এই টিস্যুটা এই জায়গায় অনেকগুলো টিস্যু আছে যারা এখান থেকে কি পাবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পাবে, মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করবে। কিন্তু কোনো এক কারণে এই জায়গায় একটা ব্লক ক্রিয়েট হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ধরেন, কথার কথা, এই জায়গাটা ব্লক হয়ে গেছে। তাহলে এই জায়গাটা যদি ব্লক হয়ে যায়, আপনার কি মনে হয় এই জায়গা যদি ব্লক হয় ব্লাড কি এখানে পাস করতে পারবে? না। ব্লাড যদি পাস করতে না পারে তাহলে এখানে কি আর ক্যাপিলারি বেড দিয়ে বিভিন্ন সাবস্টেন্স আদান প্রদান সম্ভব? না। তাহলে আলটিমেট রেজাল্ট এই টিস্যুগুলোর ডেথ। আপনি কি চান টিস্যু ডেথ হোক? না। তাহলে কি হবে? এই জন্যই দেখা যায় কোনো কোনো জায়গায় এই জায়গাটায় আরেকটা আর্টারির সঙ্গে কমিউনিকেশন করে। কি হয়? দেখেন এটা একটা আর্টারি, এটা একটা আর্টারি, এই যে এই আর্টারিটা এই আর্টারির সঙ্গে কি করছে, কমিউনিকেশন করছে। তাহলে আপনি যদি এই জায়গাটা ব্লক হয়ে যায়, এখান দিয়ে ব্লাড যদি পাস করতে না পারে, সেখানে কোথায় পাস করবে? এখানে পাস করবে। সে এখানে পাস করে এসে এই আর্টারির সঙ্গে মিলিত হয়ে কি করবে, এই জায়গায় ব্লাড সার্কুলেশন প্রোভাইড করবে। তাহলে এখনকার টিস্যুগুলো কি ডেথ হবে? না। তাহলে লাভ কি হলো? এই আর্টারিটা ডিফারেন্ট একটা আর্টারির সঙ্গে কমিউনিকেশন করার মাধ্যমে এই টিস্যুগুলাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। দিস ইজ কল্ড কোলাট্রাল সার্কুলেশন। এই জন্যই আর্টেরিয়াল অথবা ভেনাস অ্যানাস্টোমোসিস কি করে, কোলাট্রাল সার্কুলেশনের মাধ্যমে আপনার বডিকে বিভিন্ন প্রবলেম থেকে রক্ষা করে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে সার্কেল অফ উইলিস। আমাদের যে ব্রেইন আছে, ব্রেইনের যে ব্লাড ভেসেল তাকে আমরা বলি সার্কেল অফ উইলিস। এখানেও কি আছে, কোলাট্রাল সার্কুলেশন আছে। কেন? কারণ একটা জায়গায় যদি ব্লক হয়, যাতে করে ওই জায়গার টিস্যুগুলা ডিফারেন্ট আর্টারি থেকে এসে কি পাইতে পারে, অক্সিজেন নিউট্রিশন পাইতে পারে। এইটাই হচ্ছে আমার কোলাট্রাল সার্কুলেশনের মূল উদ্দেশ্য। এবার আমরা যখন আর্টারি সার্কুলেশন করবো, দেখবো কোনো জায়গায় ট্রু আর্টারি সার্কুলেশন আছে, আবার কোনো জায়গায় কোলাট্রাল সার্কুলেশন আছে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা বুঝলাম যে এই কোলাট্রাল সার্কুলেশন কি। এখন আসেন আরেকটা ওয়ার্ড শুনবেন, টার্মিনাল আর্টারি। টার্মিনাল আর্টারি জিনিসটা কি আবার? টার্মিনাল আর্টারি এই ওয়ার্ডটা কি বুঝায়? দেখেন, এটাকে বলে ফাংশনাল টার্মিনাল আর্টারি। কেন? দেখেন একটা আর্টারি এখানে গিয়ে শেষ হয়েছে, এই আর্টারিটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়েছে, এখানে কিন্তু আর কোনো কমিউনিকেশন নাই, মানে এখানে আর্টারি দিয়ে শেষ, এখানে কোনো ভেইন উৎপন্ন হয় নাই, ঠিক না? আচ্ছা, কিন্তু যদি এমন হয় এখানে একটা ব্লক ক্রিয়েট হয়, তাহলে এখানকার টিস্যুগুলা কি আর সার্কুলেশন পাবে? পাবে না। তাহলে দেখা যায় কি এই আর্টারিটা এই আর্টারির সঙ্গে একটা কোলাট্রাল সার্কুলেশন ফর্মেশন করছে, দিস ইজ কল্ড আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস। তাহলে এখন কি হবে, এখানে যদি ব্লক ক্রিয়েট হয় তাহলে এখান থেকে ব্লাড গুলো এসে কি করবে, ইজিলি এখানে এসে এই জায়গাকে সাপ্লাই করতে পারবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে টিস্যু ডেথ হবে না, এখানে টিস্যু ডেথ হবে না। তাহলে এই আর্টারিটাকে বলি ফাংশনাল টার্মিনাল আর্টারি। কেন? কারণ এটা টার্মিনাল আর্টারি, তবুও এই আর্টারিটা ডিফারেন্ট আর্টারির সঙ্গে কি করে, অ্যানাস্টোমোসিস করে, যাতে করে এই জায়গার টিস্যু ডেথ গুলোকে প্রিভেন্ট করা সম্ভব হয়। ঠিক আছে? তাহলে ফাংশনাল টার্মিনাল আর্টারি ভালো, কারণ এতে করে কোনো জায়গায় অবস্ট্রাকশন হইলেও ওই টিস্যুগুলো সেফ থাকে। কিন্তু আরেকটা আর্টারি আছে যেগুলো ট্রু টার্মিনাল আর্টারি। ট্রু কেন? দেখেন এই যে আর্টারিটা আছে এখানে গিয়ে শেষ, এই যে আর্টারিটা আছে এখানে গিয়ে শেষ, আর কারোর সঙ্গে অ্যানাস্টোমোসিস করে নাই। তাহলে আপনি যদি এই জায়গাটা ব্লক ক্রিয়েট করেন, তাহলে এখানকার টিস্যুগুলা কি আর কোনো রকমের নিউট্রিশন পাবে? পাবে না। তাহলে এদের কিন্তু নির্ঘাত মৃত্যু ঘটবে, কারণ ওরা কিন্তু অন্য কোনো সোর্স থেকে আর ব্লাড সার্কুলেশন পাচ্ছে না। অ্যাজ আ রেজাল্ট এই টিস্যুগুলা মারা যাবে। তাহলে এটাকে বলি ট্রু টার্মিনাল আর্টারি। এরকম করে কিছু অর্গান আছে যেখানে ট্রু টার্মিনাল আর্টারি পাওয়া যায়, যেমন সেন্ট্রাল রেটিনাল আর্টারি। আমাদের চোখের যে রেটিনা আছে তার যে আর্টারি তাকে আমরা বলি সেন্ট্রাল রেটিনাল আর্টারি। এই আর্টারির মধ্যে যদি কোনো ব্লক হয় তাহলে নির্ঘাত আপনার রেটিনার কি হবে, টিস্যু ডেথ হবে। কারণ ওরা ট্রু আর্টারি, ট্রু টার্মিনাল আর্টারি, ওদের কোনো অ্যানাস্টোমোসিস নাই, কোলাট্রাল সার্কুলেশন নাই। এজ আ রেজাল্ট যদি ব্লক হয় নির্ঘাত টিস্যু ডেথ, কোনো সমস্যা, কোনো মানে কথা নাই। এটা আমাদের জন্য কি অনেক ভয়ঙ্কর। ক্লিয়ার? ওকে,
এরকম করে একটা হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম। আমি বলেছি না তিনটা সিস্টেম আছে, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, এন্ড থার্ড ওয়ান হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম বা পোর্টাল সার্কুলেশন। এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, এটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট যে এটার মতো ইম্পর্টেন্ট সার্কুলেশন ক্লিনিক্যালি খুব কম আছে, এই জন্য আমাদেরকে এটা খুব ভালোভাবে বুঝতে হয়। হোয়াট ইজ দ্য পোর্টাল সার্কুলেশন, এটা বোঝার ট্রাই করি। নর্মালি যে কোনো ভেইন এর ডেস্টিনেশন হচ্ছে হার্ট, যে কোনো ভেইনের ডেস্টিনেশন হচ্ছে হার্ট, এটা রুলস। একমাত্র ভেইন যার ডেস্টিনেশন হার্ট না, একমাত্র ভেইন যার ডেস্টিনেশন ডিফারেন্ট অর্গান, সে হচ্ছে পোর্টাল ভেইন। কেন ভাইয়া, কেন পোর্টাল ভেইনের ডেস্টিনেশন হার্ট না, একটু বোঝার ট্রাই করি। খুব সিম্পল, ধরেন এটা হচ্ছে আপনার গাট, তো এটা হচ্ছে আপনার গাট, ধরেন এটা হচ্ছে গাটের আর্টেরিয়াল সাপ্লাই, আমি যে সিম্পল করে রাখতেছি, তো এটা হচ্ছে গাটের ক্যাপিলারি ড্রেন। ওকে, আমি জাস্ট এটা ছবি আঁকতেছি, ঠিক আছে। আমরা জানি গাট থেকে প্রচুর পরিমাণ নিউট্রিশন অ্যাবজর্ব হয়, তাহলে এই অ্যাবজর্ব নিউট্রিশন গুলা কোথায় যাবে, অবশ্যই এটা ব্লাড ভেসেলে আসবে, ঠিক না? প্রচুর পরিমাণ নিউট্রিশন আমার গাট দ্বারা অ্যাবজর্ব হয়, তাহলে এই অ্যাবজর্ব যে নিউট্রিশন গুলো আছে তারা এই ব্লাড ভেসেলে আসবে, তাহলে আর্টারিতে কিন্তু আসবে না, কোথায় যাবে, নিউট্রিশন গুলো অ্যাবজর্ব হয়ে ভেন দিয়ে পাস করবে। এখন এই ভেনটা যদি সরাসরি হার্টে চলে যায় তাহলে প্রবলেমটা কোথায়? ধরেন কথা কথা আপনার আজকে রিকোয়ারমেন্ট হচ্ছে 300 মিলিগ্রাম বা 300 গ্রাম পুষ্টি উপাদান বা 300 গ্রাম কার্বোহাইড্রেট, কিন্তু আপনি খাইছেন 500 গ্রাম, তাহলে এই 500 গ্রাম নিউট্রিশন যদি আপনার হার্টে যায় এবং হার্ট যদি এই 500 গ্রাম নিউট্রিশনকে সারা বডিতে ঘুরায়, বডি শুধু 300 গ্রাম নিউট্রিশনকে অ্যাচিভ করতে পারবে, গেইন করতে পারবে, বাকি 200 গ্রাম নিউট্রিশন কোনো কাজে লাগবে না, ওগুলো ওয়েস্ট হবে। বডি ওয়েস্ট পছন্দ করে না, বডি সবসময় সেভ করতে চায়। এই জন্য এই ব্লাড গুলাকে সরাসরি হার্টে না নিয়ে যদি আমি এমন কোনো জায়গায় নিতে পারি যেখানে গিয়ে এক্সট্রা ম্যাটেরিয়াল গুলা, যে ম্যাটেরিয়াল গুলো ওই সময় দরকার নাই বাট পরবর্তীতে দরকার, তাকে আমি সেভ করতে পারি, স্টোর করতে পারি, তাহলে আমার জন্য লাভজনক। এই জন্য এই ভেইন গুলা, এই জন্য এই ভেইন গুলা আমার হার্টে না গিয়ে কোথায় যায়, লিভারে যায়। কোথায় যায়, লিভারে যায়, এবং লিভারে গিয়ে নতুন করে একটা ক্যাপিলারি বেড ফর্মেশন করে, নতুন করে একটা কি করে, ক্যাপিলারি বেড ফর্মেশন করে, দেন ওখান থেকে নতুন করে ভেন ফর্মেশন হয়। এই ভেনটার নাম হচ্ছে হেপাটিক ভেন, কারণ এটা হেপাটিক বা লিভার থেকে বের হয়েছে। আর এই ভেনটার নাম হচ্ছে পোর্টাল ভেন, কারণ এই ভেনের ডেস্টিনেশন যাওয়া কথা ছিল হার্টে, হার্টে না গিয়ে কোথায় গেছে, লিভারে, তাহলে ডিফারেন্ট। সো দিস ইজ কল্ড পোর্টাল, সে পোর্ট তৈরি করছে। এবং এই পোর্টাল ভেনের মধ্যে কি আছে, একটা ডিফারেন্ট অ্যানাস্টোমোসিস আছে, সরি ডিফারেন্ট একটা ক্যাপিলারি বেড আছে, যেটা আমার দুইটা ভেনের মাঝখানে ক্যাপিলারি বেড। তাহলে লাভ কি, এখানকার নিউট্রিশন উপাদান কি হবে, এক্সট্রা নিউট্রিশন উপাদানগুলো লিভারে গিয়ে স্টোর থাকবে, আর যেগুলো দরকার, যেটা ওই সময় দরকার, সেটা কি হবে, আলটিমেটলি হেপাটিক ভেইন দিয়ে কই চলে যাবে, হার্টের রাইট এট্রিমে চলে যাবে, আলটিমেটলি সেটা কি হবে, বডিতে সাপ্লাই হবে। এই যে সিস্টেমটা, এটাকে বলি পোর্টাল সিস্টেম। আমি খুব সিম্পল ভাবে বুঝাই, আমি তো ডিটেলসে যেতে পারছি না, চ্যাপ্টার অনুযায়ী সেভাবে ডিটেলসে যাবে, আমি যে সিস্টেম বোঝার ট্রাই করছি। ওকে ওকে, ক্লিয়ার পোর্টাল ভেইন, মানে আমরা আজকে জাস্ট শুধুমাত্র এই ডিটেলস একটু মানে আলোচনা করে যাব। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় এখন আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর বাদ রইল কি, বাদ রইল হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেজর কথাবার্তা শেষ, এটার বাইরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেজর কোনো কথাবার্তা নেই। অ্যাটলিস্ট অ্যানাটমি পড়ার জন্য এর থেকে বেশি জানার দরকার নেই। ফিজিওলজির কথা আলাদা, ওইটা আমরা ফিজিওলজিতে আপনি যখন পড়বেন, হার্ট চ্যাপ্টার, ব্লাড ভেসেল চ্যাপ্টার, তখন খুব ইজিলি আপনি এগুলো বুঝতে পারবেন, কিভাবে কন্ট্রোল হয়, কিভাবে এগুলা রাস করে, কোনটা রেজিস্ট্যান্স আর্টারি, কোনটা ফাংশনাল আর্টারি, কোনটা ইলাস্টিক আর্টারি, এগুলো হাবিজাবি সব পড়বেন, এগুলো ডিটেলসে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কিন্তু অ্যানাটমি পড়ার জন্য অ্যাটলিস্ট আমি যা বললাম সেটা আপনার জন্য এনাফ, এখানে আপনার আর কোনো কিছু প্রয়োজন নাই। ওকে, এবার একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, কারণ আমরা কার্ডিও সার্কুলারি সিস্টেমের মধ্যে একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। এটা আমরা এখন কিন্তু বুঝাইনি, লিম্ফেটিক সিস্টেমটা বুঝতেই হবে, মাস্ট, মানে সারা জীবনের জন্য লাগবে। আমি লিম্ফেটিক সিস্টেম দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব, সো আপনারা মনে হয় এখন ডিটেলস ক্লাস নিতে পারবেন না, আমি আরো শর্ট করি, সময় লাগবে, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে আপনার আর্টারি, এটা হচ্ছে ক্যাপিলারি বেড ফর্মেশন করছে, আমি আর আঁকতেছি না ক্যাপিলারি বেড, আমি জাস্ট একটা করে আঁকতেছি। আর এটা হচ্ছে আপনার ভেইন। ওকে, আর এটা ধরেন আপনার টিস্যু,
ওকে, আচ্ছা। আর ধরেন এটা তাহলে এই জায়গাটা হচ্ছে ক্যাপিলারি বেড না, তাহলে আমি ধরছি এগুলো হচ্ছে ক্যাপিলারি বেডের ব্লাড মানে সেল, এন্ডোথেলিয়াল সেল। একটু বোঝার ট্রাই করেন, এন্ডোথেলিয়াল সেল মানে এই সেলগুলোকে ক্যাপিলারিকে কন্ট্রোল করা যায় না। ক্যাপিলারি কখনো ডাইলেটেড বা কনস্ট্রিক্টেড হয় না। ডাইলেটেশন বা কনস্ট্রিকশন কোথায় হয়? আর্টেরিয়াল বা ভেইনে হয়। ঠিক আছে, আর্টারি বা ভেইনে হয়, ক্যাপিলারিতে হয় না। ক্যাপিলারি অলওয়েজ ফিক্সড। এখন আসেন, ধরেন এখান দিয়ে ব্লাড আসতেছে, এখান দিয়ে ব্লাড আসতেছে। ওকে, এখন আপনার এই যে টিস্যুগুলো আছে তাদের কিন্তু নিউট্রিশন দরকার, তাদের অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, বিভিন্ন ম্যাটেরিয়াল দরকার, অ্যাজ ওয়েল এস ওয়াটার দরকার, ইলেকট্রোলাইটস দরকার, সোডিয়াম দরকার, পটাশিয়াম দরকার, ক্যালসিয়াম দরকার, বাইকার্বনেট দরকার, প্রচুর পরিমাণ নিউট্রিশনের দরকার, প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস দরকার, প্রচুর পরিমাণ ওয়াটার দরকার। ওকে, এবং এই স্পেসটাকে বলি টিস্যু স্পেস। কি বলি? টিস্যু স্পেস। তাহলে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে নিউট্রিশন গুলাকে টিস্যু স্পেসে আনতে হবে, তারপর নিউট্রিশন গুলা টিস্যু স্পেস থেকে সেলগুলা কি করবে? অ্যাবজর্ব করবে। দিস ইজ দ্য নর্মাল ফাংশন। ঠিক আছে, আচ্ছা। এখন কোশ্চেন হচ্ছে যে কেন আমার ব্লাড বা কেন আমার ওয়াটার এখান থেকে এখানে আসবে? খুব সিম্পল ওয়ার্ড, কেন আমার ওয়াটার এখান থেকে এখানে আসবে? কি দরকার? ওয়াটার ইউজুয়ালি পাস করার কথা না, তাহলে কেন আসবে? অক্সিজেন আসতে পারে, সেই ইউজুয়ালি ডিফিউশন হয়। কার্বন ডাইঅক্সাইড আসতে পারে, সেই ইউজুয়ালি ডিফিউশন হয়। কিন্তু সোডিয়াম আসতে পারে না, কারণ সোডিয়াম ডিফিউশন হবে না। সোডিয়াম অলওয়েজ ওয়াটারের মধ্যে ডিজলভ থাকবে, পটাশিয়াম অলওয়েজ ওয়াটারের মধ্যে ডিজলভ থাকে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ক্লোরাইড এরা কিভাবে আমার ব্লাড ভেসেল থেকে এখানে আসবে? কিভাবে আমার অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে? কিভাবে আমার ফ্যাটি অ্যাসিড এখানে আসবে? হ্যাঁ, কোশ্চেন রয়ে যায়। এখানে একটা সিস্টেম কাজ করে, এটাকে বলি আমরা এখানে একটা সিস্টেম কাজ করে। ঠিক আছে, আচ্ছা। কিভাবে দেখেন একটু আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা অলরেডি ব্লাড একটু হয়ে জানেন, ব্লাডের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ব্লাড সেল আর একটা হচ্ছে প্লাজমা। হোয়াট ইজ প্লাজমা? ওয়াটার প্লাস ডিফারেন্ট সাবস্টেন্স প্লাস প্রোটিন। আমি যদি বলি মেইন ইনগ্রেডিয়েন্টস কি? ওয়াটার এন্ড প্রোটিন। ওকে, এবং প্রোটিন একটা স্পেশাল সাবস্টেন্স যে পানির প্রতি প্রচন্ড ভালোবাসা ফিল করে। ওকে, প্রোটিন একটা ম্যাক্রোমলিকুল যে পানির প্রতি প্রচন্ড ভালোবাসা ফিল করে। এবং মনে রাখবেন, প্রোটিন কখনোই ব্লাড ভেসেল ক্রস করতে পারে না। কেন পারে না? কারণ প্রোটিন স্ট্রাকচার অনেক বড়, এতটাই বড় যে এই গ্যাপ দিয়ে প্রোটিন কখনোই পাস করতে পারবে না। আর প্রোটিন একটা ম্যাক্রোমলিকুল, তার পক্ষে কখনোই ডিফিউশন করা পসিবল না। এই জন্য প্রোটিন কখনোই ব্লাড ভেসেল থেকে টিস্যু স্পেসে আসতে পারে না। আবার টিস্যু স্পেসের যে প্রোটিন আছে সেটা কখনোই টিস্যু স্পেস থেকে ব্লাড ভেসেলে যাইতে পারে না। কিন্তু প্রোটিনের একটা স্বভাব হচ্ছে সে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে রাখে, সে ওয়াটারকে ধরে রাখে। তাহলে প্রোটিন সবসময় চায় ওয়াটার তার কাছে থাকুক। দিস এই কাছে রাখার জন্য সে একটা প্রেসার ক্রিয়েট করে। দিস প্রেসার ইজ কল্ড অঙ্কোটিক প্রেসার অর অজমোটিক প্রেসার, হোয়াটএভার। ঠিক আছে, তাহলে এখানে যখন ব্লাডটা আসবে তখন এখানকার যে প্রোটিন গুলো আছে তারা কি চাবে? তারা এই ওয়াটার গুলাকে ধরে রাখতে চাবে। কিন্তু ওয়াটার একটা লিকুইড সাবস্টেন্স এবং সে সবসময় নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে। তাহলে ওয়াটার কোন দিকে প্রেসার ক্রিয়েট করবে? ব্লাড ভেসেলের দিকে। ঠিক আছে, তাহলে ওয়াটার বলবে আমি বের হয়ে যাব, প্রোটিন বলবে না তুই আমার কাছে থাকবি, তুই বের হবি না। তাহলে একটা বলবে আমার কাছে থাক, মানে ব্লাড ভেসেলের মধ্যে থাক, আর একটা বলবে না আমি ব্লাড ভেসেল থেকে চিপা দিয়ে বের হয়ে যাব। দুইজনের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধে কে জিতবে? যার প্রেসার বা ক্ষমতা বেশি। এবার আসেন, যখন এই জায়গায় এসে প্রোটিনের ক্ষমতা বেশি থাকে, ঠিক আছে, তখন প্রোটিন কি করে? সরি, এই জায়গায় এসে ওয়াটারের ক্ষমতা বেশি থাকে। ওয়াটারের প্রেসারকে বলি হাইড্রোস্টেটিক প্রেসার। তাহলে এই জায়গায় মানে এই ইনিশিয়াল পোর্শন অফ দা ক্যাপিলারি, এটা হচ্ছে আমি যদি ক্যাপিলারি বিভাগ করি, এটা হচ্ছে ইনিশিয়াল পোর্শন অফ দা ক্যাপিলারি, এটা হচ্ছে এন্ড পোর্শন অফ দা ক্যাপিলারি। ইনিশিয়াল পোর্শনে এসে কার পাওয়ার বেশি থাকে? ওয়াটারের প্রেসার পাওয়ার বেশি থাকে। ওয়াটারের প্রেসার বেশি থাকে, ওয়াটার প্রেসার হচ্ছে হাইড্রোস্টেটিক প্রেসার। আর কার প্রেসার কম থাকে? প্রোটিনের প্রেসার কম থাকে, প্রোটিনের প্রেসারের নাম হচ্ছে অঙ্কোটিক প্রেসার। তাহলে হাইড্রোস্টেটিক প্রেসার মোর দেন অঙ্কোটিক প্রেসার। তাহলে কে জয়যুক্ত হলো? ওয়াটার জয়যুক্ত হলো। ফলে ওয়াটার কি করবে? করে এখানে বেরিয়ে চলে আসবে। এবং ওয়াটার শুধু এক আসবে না, সে আসার সময় কার্বন ডাইঅক্সাইড, সরি, সে আসার সময় ক্যালসিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, সোডিয়াম সব ধরনের নিউট্রিশন নিয়ে চলে আসবে। ঠিক আছে, এখন আসেন এসে কি করবে? সেগুলোকে সাপ্লাই দিবে।
তাহলে এখন এখানে কি আছে, অনেক ওয়াটার আছে। এবার আসেন এই ওয়াটারটা, এই ব্লাডটা এখন সামনে আগাইছে, এখানে আসছে, এখানে এসে ব্লাডটা কি হয়ে গেছে, কনসেন্ট্রেট হয়ে গেছে। কেন? কারণ ব্লাডের অনেক পরিমাণ ওয়াটার অলরেডি বের হয়ে গেছে। তাহলে আমরা জানি ব্লাড থেকে যখন পানি বের করে দিবেন, কিন্তু প্রোটিন তো বের হইতে পারে নাই, তাহলে ব্লাডটা এখন কেমন হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তাহলে এখন যদি আমি বলি কার পাওয়ার বেশি, পানির নাকি প্রোটিনের, অবশ্যই প্রোটিনের পাওয়ার বেশি, কারণ এখানে কিন্তু পানি কম কিন্তু প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি, আর কনসেন্ট্রেশন বেশি হলে পাওয়ার বেশি হয়, মানে প্রেশার বেশি হয়। তাহলে এই জায়গায় এসে এন পোর্শনে এসে অঙ্কটিক প্রেশার মোর দেন হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে কি হবে, অঙ্কটিক প্রেশার কোন দিকে টানে পানিগুলোকে, তার নিচের দিকে, মানে ব্লাড ভেসেলের দিকে, আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার অপোজিট দিকে কাজ করে। কিন্তু কে জিতে গেছে, অঙ্কটিক প্রেশার জিতে গেছে। তাহলে কি হবে, এখান থেকে যে ওয়াটার গুলো আছে সেটা সাক আউট হয়ে পুনরায় আবার কি করবে, এখানে চলে আসবে এবং আলটিমেটলি সে পাস করে চলে যাবে। কিন্তু মনে রাখবেন যতই সে এত পারফেক্টলি কাজ করে না কেন, 100% ওয়াটারকে এই জায়গা থেকে সরানো সম্ভব না, 100% সাবস্টেন্সকে এখান থেকে সরানো সম্ভব না। কিছু পরিমাণ ওয়াটার, কিছু পরিমাণ সাবস্টেন্স এই ইন্টারস্টিশিয়াল স্পেসে রয়ে যায়। এই স্পেসকে যদি রয়ে যায় তাহলে এটা প্রবলেম আপনার জন্য, কারণ এই স্পেসে যদি অনেক বেশি ওয়াটার চলে যায় তাহলে আপনার হাত পা ফুলে যাবে, ইডিমা ডেভেলপ করবে। আপনি চান না ইডিমা ডেভেলপ করো। এই বিষয়টাকে কারেকশন করার জন্য বডি নতুন একটা সিস্টেম নিয়ে আসে, তার নাম হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। নতুন করে একটা এখানে সিস্টেম ক্রিয়েট হয় যার নাম লিম্ফেটিক সিস্টেম। এবং মজার বিষয় হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের যে সেলগুলো আছে তাদের মাঝখানে এন্ডোথেলিয়াল গ্যাপ মোড়া, অনেক বিশাল বড়। ফলে কি হবে, এই ওয়াটার এবং প্রোটিন গুলা ইজিলি কি হবে, এই গ্যাপ গুলাকে ক্রস করে আমার লিম্ফেটিক সিস্টেমে চলে আসবে, এবং লিম্ফেটিক সিস্টেম আলটিমেটলি কোথায় গিয়ে উন্মুক্ত হয়, ভেনে গিয়ে উন্মুক্ত হয়। এবং কি হবে আলটিমেটলি এই ওয়াটার, এক্সট্রা প্রোটিন, হ্যাঁ, এক্সট্রা সাবস্টেন্স, এক্সট্রা ফরেন সাবস্টেন্স, একটা ব্যাকটেরিয়াল ম্যাটেরিয়াল, সবকিছু কি হবে, এই মোটা মোটা গ্যাপ দিয়ে ঢুকে পুনরায় কি করবে, এই ভেনে ব্যাক করবে। তাহলে আসলে এটা একটা সিস্টেম, যে সিস্টেম একটা কি করে, সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে কাজ করে, যেটা আপনার বডিটাকে এক্সট্রা ওয়াটার, এক্সট্রা প্রোটিন, এছাড়া বিভিন্ন রকমের প্রোটেক্টিভ মেকানিজম থেকে প্রোটেক্ট করে, যাতে করে এই সাবস্টেন্স গুলা টিস্যু স্পেসে এসে অযথা ভিড় না করে। ঠিক আছে, নরমালি এখানেই কাজটা হয়ে যায়, কিন্তু বাদ বাকি কাজটা কি করে, ও করে। আমি আমার বলতেছি এগুলো ইনিশিয়াল ক্লাস, আমি ডিটেলসে যাচ্ছি না, এখানে অনেক কথাবার্তা আছে। ওকে, যখন আপনি পড়বেন, যখন আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বেন, মাইক্রো সার্কুলেশন একটা টপিক আছে, এই মাইক্রো সার্কুলেশনে এগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। ওকে, আমি আগে বলতেছি আমরা আজকে যতটুকুই পড়তেছি, যতটুকু আমার অ্যানাটমির জন্য প্রয়োজন, আমি ফিজিওলজিক্যাল কনসেপ্ট এখন ডেভেলপ করতেছি না। সো অ্যানাটমিকের জন্য এতটুকু জানলেই হবে যে আমার একটা স্পেশাল সিস্টেম ক্রিয়েট হয় ফ্রম দ্য টিস্যু স্পেস থেকে, যেটা আলটিমেটলি ভেনে গিয়ে উন্মুক্ত হয়, যার কাজ এক্সট্রা পরিমাণ ওয়াটার, এক্সট্রা পরিমাণ প্রোটিন, ডিফারেন্ট পরিমাণ মাইক্রো অর্গানিজম, ম্যাক্রো অর্গানিজম, এগুলাকে আপনার টিস্যু স্পেস থেকে সরাই ফেলা, যাতে করে টিস্যু স্পেসে অযথা লোড না পড়ে। কারণ টিস্যু স্পেসে যদি অযথা লোড পড়ে, টিস্যু স্পেসে পানি জমে যায়, তাহলে আপনার বডি সিস্টেম ডিটোরিয়েট করবে, ইডিমা ডেভেলপ করবে, হাত পা ফুলে যাবে, বডি অনেক প্রবলেম ফেস করবে। ওকে, সো দিস ইজ দ্য এক্সট্রা সিস্টেম, যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা আমার সার্কুলেটরি সিস্টেমের পার্ট, বাট এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের পার্ট না, এটা ডিফারেন্ট পার্ট। দিস পার্ট ইজ কল্ড লিম্ফেটিক সিস্টেম। এর আরো স্পেশালিটি আছে, এটা আমরা ফিজিওলজি গিয়ে আর ক্লিয়ার করব। ক্লিয়ার? ফাংশনাল টার্মিনাল আর্টারি মানে হচ্ছে যে টার্মিনাল আর্টারি গুলার একটা কোলাটারাল সার্কুলেশন আছে। এটা 100% ট্রু না, এটা ফাংশনাল। কেন ট্রু না, কেন এন্ড আর্টারি না, মানে ট্রু না কেন, কারণ ট্রু তখনই হবে যখন ওই আর্টারির কোনো কোলাটারাল সার্কুলেশন থাকবে না, যে অন্য কোনো আর্টারি থেকে কোনো সাপোর্ট পাবে না। যদি সে ব্লক হয়ে যায় তাহলে ও যে টিস্যু গুলাকে সাপ্লাই করতো তারা সবাই মারা যাবে, কারণ অন্য কোনো আর্টারি এসে কোনো হেল্প করবে না। কিন্তু যেটা ফাংশনাল ট্রু আর্টারি, ও আসলে ট্রু না, ও ফাংশনাল সিউডো, কারণ ওর জন্য কি আছে, কোলাটারাল সার্কুলেশন আছে। যদি ওর আর্টারিটা ব্লক হয়ে যায়, অন্য আর্টারি থেকে ব্লাড এসে ওকে সাপ্লাই দিবে, যাতে করে ও টিস্যুগুলা অ্যাটলিস্ট বাঁচি থাকে। দিস ইজ কল্ড ফাংশনাল এন্ড আর্টারি। ওকে, তাহলে আমি সিম্পল যেটা বোঝা যাচ্ছি, দিস ইজ কল্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম প্লাস লিম্ফেটিক সিস্টেম, কম্বাইন্ডলি বলবো সার্কুলেটরি সিস্টেম, যেটা আমাদের অ্যানাটমির জন্য লাগবে। আর অ্যানাটমির জন্য আর কি লাগবে, আমাদের বোনস লাগবে, মাসেল সিস্টেম লাগবে। এরপরে আমরা এগুলো যখন বুঝে ফেলবো ইনশাআল্লাহ, তখন আমরা সিস্টেমে চলে যাবো। সিস্টেম মানে হচ্ছে আমরা স্পেসিফিক সিস্টেম পড়বো, আমরা হার্ট পড়বো, আমরা লাংস পড়বো। এবং আমি এগুলা যখন পড়াবো, আপনি আমি বলছি যদি ক্লাস করেন, আমি গ্যারান্টি বলতে পারবো 100% ক্লাসগুলো করার পরে আপনাকে আমি যে কোশ্চেন করবো আপনি আনসার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট ক্লাসগুলো করতে হবে। ওকে, ক্লাস মিস করছেন তো মিস, আর কিছু করার নেই আমার, সেটা আপনার বিষয়। ওকে, এগুলো আমার কম্পালসরি ক্লাস, যার ইচ্ছা, যার আগ্রহ আছে সে করবে। ওকে,
এবং বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে অনেক বেশি টাইম দিতে হবে না, আপনাকে আমি হয়তো বা উইকলি 2টা বা 3টা ক্লাস দিব, আমাকে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা দিতে হবে। এটা যদি আপনি দিতে পারেন অ্যাটলিস্ট এফপি কোর্সটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। এটা আগে বলতেছি যে যে লেগে থাকবে অ্যাডভান্স যে হয়, আমি জানি এখানে 1800 স্টুডেন্ট ক্লাস করবে না, সর্বোচ্চ 100 জন স্টুডেন্ট হয়তো মনোযোগ দিবে, বাকি 1700 স্টুডেন্ট নর্মাল লাইফ লিড করবে, এটা রুলস। ঠিক আছে, আমি যদি আপনাকে আমার জাস্ট লেকচার নোট দেখাই, ঠিক আছে, আমি কি পরিমাণ হাতে নোট করি, সবাই দেখবেন কম্পিউটারে নোট করে, আমার অধিকাংশ নোট হচ্ছে হাতে। আপনি মানে বিরক্ত হয়ে যাবেন। বিষয়টা হচ্ছে এমন না যে আমি অনেক পড়ি, আমি স্টুডেন্ট হিসেবে এত মানে পড়ি বা অনেক ভালো করছি, অনেক প্রেস তো কিছুই না। ঠিক আছে, প্রফিট মানে খাইছি, ডাব্বা খাইছি। ঠিক আছে, বিষয় হচ্ছে এটা যে আপনি পড়াটাকে আপনাকে আমাকে তো সার্ভাইভ করতে হবে, ঠিক না? আমাকে তো সার্ভাইভ, কেউ তো আমাকে খাওয়াবে না, আপনাদের কেউ খাবে না, আমাকে সার্ভাইভ করতে হবে। সো আপনাকে যদি কেউ সার্ভাইভ করে, আপনি যদি সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে কোনো একটা পাথ খুঁজে নিতে হবে। ওকে, মেডিকেল লাইফটা হচ্ছে অনেক টাফ। আমি খুব আশা নিয়ে মেডিকেল আসছিলাম, ঠিক আছে, আমি আর কোথাও পরীক্ষাই দিইনি, মেডিকেল লাইফে ইচ্ছা ছিল, কিন্তু 1 বছর লসও দিচ্ছি ঢাকা মেডিকেলের জন্য, সত্যি কথা হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমি আশা করছিলাম অনেক কিছু শিখবো, বাট এখানে এসে কিন্তু আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। আমি প্রচুর কলেজ মিস করতাম, আমি কলেজে আমার খুবই খারাপ ছিল অ্যাটেন্ডেন্স। ওকে, সো যেটা সত্য কথা সেটা হচ্ছে যে আমার পরবর্তীতে আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে বুঝতে হবে, আমি বুঝে না পড়ে কখনো পড়তে পারতাম না। সো এইটাকে আমি সার্ভাইভ করার জন্য যে কাজটা করলাম, আমি হচ্ছে বিভিন্ন রকমের সাইট, বিভিন্ন রকমের ফরেন ম্যাটেরিয়াল গুলা চুজ করা শুরু করলাম, বিভিন্ন স্যারদের কাছ থেকে কালেক্ট করা শুরু করলাম, কে ভালো বুঝায় তার সঙ্গে কমিউনিকেট করলাম, কোন বড় ভাইয়া ভালো বুঝে তার সঙ্গে কমিউনিকেট করলাম। হ্যাঁ, ওয়ার্ডে ঘুরলাম, এভাবে করে করে আসলে বিষয়গুলো কালেক্ট করা। ঠিক আছে, এবং প্রচুর নোট করতে পছন্দ করতাম, প্রচুর মানে জাস্ট আপনি আইডিয়া করতে পারবেন না আমার কি পরিমাণ নোট আছে, জাস্ট হ্যান্ড নোট, আমি হাতে নোট করতে পছন্দ করি। আপনার আমি আজকে কিন্তু আপনাদের হ্যান্ড নোট দেখাইনি, যদি হ্যান্ড নোট দেখাই আপনি বুঝবেন যে আমার হ্যান্ড নোট মানে কি পরিমাণ হ্যান্ড নোট আছে। ঠিক আছে, বিরক্ত হয়ে যাবে সত্যি কথা এটা। ওকে, সো বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে যদি সার্ভাইভ সবাই করবে, আগে বলতেছি পাস করে ফেলবে সবাই, কিন্তু প্রেশারাইজ লাইফ যদি লিড করতে না চান তাহলে বুঝে পড়ে, নাহলে আপনাকে প্রেশারাইজ লাইফ মানে কনফার্মলি লিড করতে হবে। পরীক্ষার আগে মাথা ঘুরাবে, পরীক্ষা আগে পাগল হয়ে যাবেন, এই এত পড়া কেন, ভালো লাগতেছে না, ডিপ্রেসড হয়ে যাবেন। বাট ওই যে আমি বললাম না, আমি ডিপ্রেস হওয়ার থেকে বাঁচার জন্য কি করা শুরু করছিলাম, এই বেসিক খুঁজে শুরু করছিলাম। বেসিক পড়ার কারণে কি হয়েছে, আমি অনেক অনেক পরীক্ষা আমি অনেক ইজিলি সার্ভাইভ করে গেছি। ঠিক আছে, মানে যেটা অনেক অনেক এফোর্টলি পড়তে হয়েছে, আমি খুব কম এফোর্টনেস দিয়ে অনেক চিল মোডে গিয়ে আমি সারাদিন পড়াইছি, আমি প্রচুর কোচিং পড়াইছি, আমি যে কোচিং ছিল। হ্যাঁ, তো এই এত কোচিং পড়ায় ক্লাস না করে কিন্তু পাস করে গেছি আলহামদুলিল্লাহ। এবং আমার বেসিকটা ভালো। হ্যাঁ, কেন ভালো, কারণ হচ্ছে আমি ওই করি, কিন্তু এমন না যে আমি অনেক মুখস্থ করতে পারি, আমি এক্সপিরিয়েন্স খুব ভালো, ঠিক তা না, আমি এক্সপিরিয়েন্স এভারেজ স্টুডেন্ট। ওকে, সো আবার বলতেছি, যদি ভালো বুঝতে চান, আপনার ফার্স্ট ইয়ার মাত্র ঢুকতেছেন মেডিকেল কলেজ গুলোতে, অনেকে বলবে এটা পড়ে মুখস্থ করো, এটা মুখস্থ হবে না, এগুলো আসলে কানে নিলেই প্রবলেম পড়বে। ঠিক আছে, এগুলো কানে নিশ্চিন্ত মরছেন। ঠিক আছে, যখনই পড়েন একটু বুঝে পড়া ট্রাই করেন, যখন নার্ভাস সিস্টেম পড়বেন অনেক টাফ লাগবে, একটু বুঝে পড়া ট্রাই করেন। যখন আপনি হার্টটা পড়বেন, হার্টটা গদ বাঁধা মুখস্থ করা শুরু করেন, হার্টে একটা অ্যানাটমি, হার্টে এতটা বর্ডার আছে, হার্টের সারফেস এতটা আছে, চেম্বার আছে, এই চেম্বার এটা নিয়ে ফর্মেশন করে, ইটস নট ইম্পর্টেন্ট, ইটস নট ইম্পর্টেন্ট। হার্টের কয়টা বর্ডার কয়টা আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বাট লাইফ আপনার ইম্পর্টেন্ট না। আপনার জন্য ইম্পর্টেন্ট কি, কিভাবে মনে রাখতে হবে, সার্কুলেশন মনে রাখতে হবে, হার্টের কোন আর্টারি কিভাবে সার্কুলেট করে, হার্ট কে সার্কুলেট করে, কিভাবে করোনারি কাজ করে, কিভাবে করোনারি সাইনাস কাজ করে। ঠিক আছে, এসি নোড কিভাবে কাজ করে, এবি নোড কিভাবে কাজ করে। হ্যাঁ, হার্টের সেপ্টাম গুলা কিভাবে কাজ করে। ওকে, এক্সটেরিয়র কি আছে, ইন্টেরিয়র কেন আছে, কেন আছে, ইন্টেরিয়র এই স্ট্রাকচার কেন আছে, শুধু এটা আছে না, এটা আছে বলবো না, এটা কেন আছে, এই স্ট্রাকচারের প্রয়োজন কি ছিল, কেন আমাকে পড়তে হচ্ছে এটা, নিশ্চয়ই কোনো কাজ আছে। এমনি এমনি তো নাম আমার বুঝতে করার দরকার নাই, এই স্ট্রাকচারটা যে আছে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্স আছে। আমার অ্যাপেক্স এর ইম্পর্টেন্সটা কি, ক্লাস অফ অ্যাপেক্স ইম্পর্টেন্সটা কি, কেন ইম্পর্টেন্ট, ওই পয়েন্টটার ইম্পর্টেন্সটা কোথায় সেটা আপনি কোশ্চেন করে নিজেকে, ওইটা যদি কোশ্চেন করে করতে পারেন তাহলে এই পড়াটা লং লাস্টিং হবে। বাট আমি যদি ইন্টারিয়র আছে, এটা এক্সট্রা আছে, এখানে এটা আছে, এটা আছে, এটা কর্নার আছে, এইগুলো বুঝতে পারেন, আপনার বুঝতে করতে হবে, কিন্তু লং টাইমে গিয়ে দেখবেন যে কি পড়ছেন মনে নেই, ভুলে গেছি, মনে আসতেছে। ওকে, সো কোশ্চেন বহলে পড়বেন, কোশ্চেন করেন এটা কেন। আমি লাংস পড়তেছি, লাংসের সামনে আমার লাংসের মধ্যে এইটা একটা ডিপ্রেশন আছে, ডিপ্রেশনটা কেন আছে, তাহলে আবার বলি একটা সিম্পল বিষয় বারবার বলতেছি, যে আমি একটা স্টারনাম পড়তেছি, স্টারনামের এইখানে এই মাসেল লাগে, ওইখানে ওই মাসেল লাগে, এটা অরিজিন, এটা ইনসারশন। আমি কোশ্চেন, হোয়াট ইজ অরিজিন, হোয়াট ইজ ইনসারশন, অরিজিন কাকে বলতেছে, ইনসারশন কাকে বলতেছে, কোনটা ফিক্সড, কোনটা মুভেবল, কেন হয়, কেন একটা স্টারনামের সঙ্গে যখন একটা ভার্টেব্রা একটা রিবস অ্যাটাচ করে, কেন ওদের মাঝখানে একটা কার্টিলেজ আসে, কেন বোনস টু বোনস অ্যাটাচমেন্ট সম্ভব না,
বোনস টু মেরুস কিন্তু অ্যাটাচমেন্ট সম্ভব না। বোনসের সঙ্গে বোনস অ্যাটাচমেন্ট করার জন্য কি লাগে? হয় কোনো একটা টেন্ডন লাগে, হয় কোনো একটা লিগামেন্ট কি বলে কার্টিলেজ লাগে। কেন লাগে? এই কার্টিলেজটা কি না? এটা কি প্রাইমারি, এটা কি সেকেন্ডারি, এটা কি সাইনোভিয়াল? সাইনোভিয়াল কেন? কোথায় সাইনোভিয়াল নাই, কি জন্য নাই? কোশ্চেন করা শুরু করে। তাহলে পড়াটা লং লাস্টিং হবে। স্টার্নাম পড়তেছি, কোন মাসেল? এখানে মাসেল লাগে। ও, এখানে মাসেল লাগে, এটা পড়বো। তার আগে পড়ি এই জায়গায় কোন মাসেল আছে। আমার রিপস, রিপসের সঙ্গে কোন মাসেল আছে? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ইন্টারকোস্টাল অবলিক। এক্সটার্নাল অবলিক এভাবে থাকে, ইন্টারনাল অবলিক ওইভাবে থাকে, একটা পকেট শেপ থাকে, একটা পকেট উল্টা দিকে থাকে। এটা পড়ে। আগে এটা পড়েন, রিপসের চারপাশে কোন মাসেল আছে, আগে মাসেল গুলোর নাম পড়েন। ওকে, রিপসের এরিয়াতে আমার মাসেল আছে 4টা, তারপর থিঙ্ক করেন কোন মাসেল কার সঙ্গে অ্যাটাচড। ওকে, রিপসের মধ্য দিয়ে বা রিপসের নিচে একটা গ্রুপ থাকে, গ্রুপ মানে হচ্ছে গর্ত, ওই গর্তের মধ্য দিয়ে ভেন পাস করে। বি এ এন, ভি তে হচ্ছে ভেইন, এ হচ্ছে আর্টারি, আর এন হচ্ছে নার্ভ। এভাবে পাস করে, ভি আগে ভি এ তারপর এন, সিকোয়েন্সটা এভাবে এই নার্ভটা পাস করে। ঠিক আছে, তাহলে এই গ্রুপটা কি কাজে লাগতেছে, কেন এই গ্রুপটা ইম্পর্টেন্সটা কি? ঠিক আছে, আমার রিপসের মাথার মধ্যে এই আর্টারি লাগতেছে, এই মাসেল লাগতেছে, কেন লাগতেছে, এই মাসেলটার কাজটা কি? কোশ্চেন করা শুরু করে। টাইম লাগবে, প্রথমে 1 মাস টাইম লাগবে, 2 মাস পারবেন না, 3 মাস পারবেন না, নো, কোনো টেনশন করার কিছু নাই। কার্ডে ফেল করছেন, হোয়াট এভার, কার্ড আপনাকে খাওয়াবে না। টার্মে ফেল করছেন, হোয়াট এভার, নো টেনশন। আইটেমে ফেল করছেন, 10টা আইটেমে ফেল করছেন, কোনো সমস্যা নেই। আইটেম পাস করা ছাড়া কোন স্টুডেন্ট মেডিকেল থেকে কোনো বাইরে তো আর নেই। আইটেম যদি আপনি পাস করতে না পারেন, লাস্টে এসে স্যার বলে তুই পাস কর, তোকে পাস করাই দিচ্ছি, তুই পাস করে আল্লাহ জায়গা। ঠিক আছে, সো টেনশন, আমি আইটেম পাস করতে পারছি না, আইটেম আমাকে 10-এ 10 পাইতে হবে, 10-এ 9 পাইতে হবে। হু কেয়ার্স, আইটেমের নাম্বার কোথায় আসবে? এই নাম্বার জীবনে আপনাকে কোনো কেউ জিজ্ঞেস করবে না। আপনি প্রথম পরীক্ষায় আমি 10-এ 8 পাইছি, প্রচুর স্টুডেন্ট 10-এ 8 পাইছে, পরবর্তী পাস করতে পারে না। কেন? নো নিড, আপনার আইটেমে 10-এ 8 পাওয়ার দরকার নেই, আপনার আইটেমে 10-এ 6 পাইলেই হয়েছে। কোনো মানে পাস করে আইটেমটাকে ক্রস করেন। আইটেম আপনাকে বোঝাতে ডিস্টার্ব করবে, কারণ আইটেম আপনাকে যখন পড়া দিবে আপনি পড়বেন নাকি বুঝবেন, ওই দিনটা আপনি বোঝাতে কি ইম্পর্টেন্ট হচ্ছে পড়ার আগে আইটেম পাস করতে হবে। সো যখনই আপনি থিঙ্ক করবেন, সো আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করবে আইটেম, এজ আ রেজাল্ট আপনি কোনোভাবে কাল আইটেম পাস করবেন, বেসিক কোনো গ্রেড হবে না। সো আপনি বোঝাটাকে মেন রাখবেন, আইটেমটাকে সাপ্লিমেন্ট রাখবেন। আপনি থিঙ্ক করবেন বোঝে পড়ে আইটেম পড়বো, পড়া ক্লিয়ার হয়ে যাবে, স্যারের সঙ্গে কোনোভাবে আমি এক্সপ্রেস করবো আনসার, আপনি গ্যারান্টি থাকে স্যার আপনাকে পাস করাইতে বাধ্য। বাধ্য মানে হচ্ছে স্যার পাস করাই দিবে, স্যার নিজের বিরক্ত থেকেও পাস করে, স্যার এত টাইম নেই যে আপনার পরীক্ষা দিবা তুই, মানে কোনো মতে আপনাকে ফার্স্ট করে জায়গা তুই জায়গা, এত আমার তোর দোকানে তোর 100 পড়ছি, তুই পারলে পার না মার্কা, তুই ধরা খাইলে প্রফিটই ধরা খাবি, তখন সেটা ইম্পর্টেন্ট। সো ওই প্রফিট জন্য রেডি হওয়াটা ইম্পর্টেন্ট, লাইফে লাস্টে পড়ে যাওয়া ইম্পর্টেন্ট। সো যখন পড়বো বুঝে পড়বো, ক্লিয়ার প্রত্যেক কোশ্চেন করবো। আমি যখন বোনস পড়াবো আমি বুঝে দিব আপনাকে এটা কেন, এটা কেন, এটা কেন ইমপ্রেশন, এটা কেন গ্রুপ, এটা কি কাজে লাগে, এখানে এটা অরিজিন মানে কি, ইনসার্শন মানে কি, জয়েন্টস গুলোর মুভমেন্ট কেন এমন হয়, প্লেন গুলো কিভাবে কাজ করে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, বাট আপনাকে একটু আমার ক্লাস মানে লং টাইম, আমি অনেক অনেক স্লোলি ক্লাস নিয়ে, অনেক গল্প করে ক্লাস নিই, হ্যাঁ অনেক বড় মানে বুঝাই। সো অনেকেই ধরতে পারে, অনেকে ধরতে পারে না, অনেকে নিতে পারে না এত পড়া। সো এটা আমি বলছি, এটা হচ্ছে একটা ওয়ার্নিং, যে যারা হচ্ছে একটু ধৈর্য ধারণ করতে পারে। আর আমি কিন্তু রেকর্ড দিব না বলছি, রেকর্ড দিব, ঠিক আছে, কিছু নেই, রেকর্ড দিয়ে দিব। সো রেকর্ড আপনি একটা ক্লাস যদি একবার করতে না পারেন, 10 মিনিট আপনি করেন, বাথরুমে গেছেন, বাথরুমে ফোনটা নিয়ে দেখেন, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে আপনার পরে, বেস্ট অফ লাক। আমার ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আজকে, জাস্ট আমি একটু ইন্ট্রোডাকশন দিলাম আজকে ক্লাসের জন্য। আমরা এখন পড়া যায়নি, মেন পড়ার জন্য আমি থোড়াস পড়াবো, তখন থেকে আমার মেন পড়া শুরু হবে। আমি আবার বলছি, যে ক্লাস আমি নিব সেই ক্লাস মিস করি না, এটা আপনার বেনিফিশিয়াল হবে, গ্যারান্টি। ওকে, ভালো থাকেন, টেক কেয়ার সবাই। যারা ক্লাস করেন নাই তাদের জন্য আমি দুঃখ পাইছি, যারা ক্লাস করছেন তাদের জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভালো থাকেন, টাটা। কি কি রিপ্লাই দিব? কন্ট্রাকশন বাড়লে ক্ষেত্রফল কমে, প্রেসার বাড়ে, এগুলো পড়াই দিব, সমস্যা টিউশন করি না এখন, আপনাদের টিউশন করার কিছু নেই যে এটা কেন, ওই কোশ্চেনটা করে গেল, ওই কোশ্চেনটা কোথায় করছে? না না, কোনো অ্যানাস্টোমোসিস তো ক্যাপিলারি বেড থাকবে না, ক্যাপিলারি বেড হলে সেটা অ্যানাস্টোমোসিস না, অ্যানাস্টোমোসিস মানে বাইপাস, রিয়েল পাস মানে আর্টারি, ক্যাপিলারি, ভেইন, দিস ইজ দ্য রিয়েল প্যাটার্ন। অ্যানাস্টোমোসিস মানে একটা বাইপাস, সাইড টু সাইড, আর্টারি ক্যাপিলারি নাই, সরাসরি ভেইন, আর্টারি সরাসরি আর্টারি, ভেইন সরাসরি ভেইন, দিস ইজ কল্ড অ্যানাস্টোমোসিস, কোলাটেরাল সার্কুলেশন, একটা বাইপাস সার্কুলেশন। এটা কি কোশ্চেন করছেন কোন একটা আপু? কোশ্চেনটা পাচ্ছি না কেন, ওই যে চলে গেছে বাজে না। এটি এটি হচ্ছে মিলিমিটার মার্কের প্রেশার,
যে কোনো প্রেসারের একক কি মিলিমিটার মার্কারি প্রেসার, প্যাসকেল না, কিন্তু প্যাসকেল তো প্রেসারের একক না, মিলিমিটার মার্কারি প্রেসার আমরা হিসাব করি। আমরা বলি ব্লাড প্রেসার কত 120/80, 120 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার, 80 হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। কেন ডায়াস্টোলিক 80 প্রেসার, কেন 120, এগুলো আপনি এগুলা বলতে গেলে সব বুঝতে পারবেন, কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বেন, এগুলো প্রত্যেকটা যে বোঝানো আছে খুব সুন্দর করে, একদম বইতে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। আপনি জ্ঞানম পড়েন, গাইটন পড়েন, হোয়াট এভার যে বই পড়েন কোনো সমস্যা নাই। গাইটন একটু একটু থিওরিটিক্যাল বই, অনেক বেশি কথাবার্তা, অনেক বেশি বক 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 করে একটা লাইন দেয়, অনেক বেশি বক বক করে একটা লাইন দেয়, পড়তে মাথা ঘুরে যায়। জ্ঞানম শর্ট বই, একটু টাফ, মানে বেশি এত বেশি ডিটেলস ব্যাখ্যা নাই, কিন্তু মেন মেন কথাগুলো দেওয়া আছে, ইটস ইজি টু পিক। দেন মানে কি বলতাম, গাইডন। ওকে, আপনি আমি ভাই আমি বই পড়তে পারছি না, নো প্রবলেম, গাইড পড়তেছেন পড়েন, বাট সাপোর্ট লাগবে। গাইড পড়ে আপনি কখনো বেসিক ক্লিয়ার করুন, সাপোর্ট লাগবে। সাপোর্টটা কোথেকে নেবেন সেটা আপনাকে চুজ করতে হবে। সেটা কি কোনো সিনিয়র, আপনার যে 1 বছর সিনিয়র বড় ভাই হবে, আপু হবে, আপনার রুমমেট হবে, আপনার ফ্রেন্ড হবে, কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম হবে, বিদেশি কোনো একটা অনলাইন ওয়েবসাইট হবে, হোয়াট এভার হবে, কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য সোর্স। কোন সোর্স কি চুজ করবেন সেটা আপনার পার্সোনাল চয়েস। আপনি একটা মেডিকেল স্টুডেন্ট, আপনি এখন ওই যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, এটা তো আপনাকে পড়ানোর কিছু নেই। অ্যাটলিস্ট যদি পড়তে না পারেন তাহলে তো মেডিকেল স্টুডেন্ট পড়ার কিছু নেই। আপনাকে কেন পড়াইতে হবে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি কয়টা শাখা আছে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, ফিজিওলজি বলতে কাকে বোঝায়, এগুলো কি আপনাকে পড়ানোর দরকার আছে? নো, এটা আপনি পিক করবেন। আপনাকে পড়ানোর কিছুই দরকার নেই। বাট ওই যে বললাম, কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হয়তো বা গেইন করতে পারে না, সেক্ষেত্রে আপনি সাপোর্ট নেবেন। সেই সাপোর্ট আপনি ফ্রিতে অ্যাভেলেবেল পাবেন। এত অপশন, এত স্যার পড়ায়, এত ভালো ভালো ক্লাস নেয় ফ্রিতে, ফ্রি মিডিয়া, ফ্রি মিডিয়া কোনো নট পেইড, পেইড করতে হবে কোনো না, পেইড আপনার ইচ্ছা, যার সামর্থ্য সে পেইড করবে, ইটস তার পার্সোনাল চয়েস। বাট ইটস নট মানে ম্যান্ডেটরি যে আপনাকে পেইড কোন একটা মিডিয়া চুজ করতে হবে। ফ্রি মিডিয়ার কোনো অভাব নেই। আমি পেইড মিডিয়া ক্লাস নিয়ে দেখি যে আমি পেইড মিডিয়াকে সাপোর্ট করি, নো, আমি সাপোর্ট করি না ক্লাস নেওয়া। এই আমরা ক্লাস শুরু করছি কখন, কেন এই অনলাইন জায়গাটা থাস্ট করছে ডিউ টু করোনা ভাইরাস। কলেজ যখন অফ হয়ে গেছে, স্টুডেন্ট পড়তে পারতেছে না, তখন গিয়ে অনলাইন মিডিয়ার মানুষ ট্রাস্ট করছে, ধম করে একটা মানে ভূমি জায়গার মতো পেটে গেছে। বাট এর আগে তো ছিল না, আমরা সবাই নর্মাল পড়ছি। সো আমরা যেহেতু আমি পড়াইতে পারি অভ্যস্ত হয়েছি, আমি আমার কন্টিনিউশন রাখছি, হয়তো সামনে পড়াবো না। বাট আপনি আপনার যদি মেডিকেল কলেজ খুলে যায়, আপনি আপনার যে চারপাশে সোর্স এনভায়রনমেন্ট আছে, সেই সোর্স গুলোকে প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আপনি খুব ভালোভাবে পড়া বুঝতে পারবেন। আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, ফ্রি কোর্সে আপনি অ্যাটেন্ড করতে পারেন, পেইড কোর্সে না করলে নাই, হোয়াট এভার। আপনি অনেক স্যারে অনেক ফ্রি কোর্স আছে, সব অ্যাটেন্ড করে সম্ভব যতটুকু। সব ক্লাস তো করতে হবে কোনো কথা নেই, না করে কোনো সমস্যা নেই, পেইড করে পড়ে। মেন কথা হচ্ছে আমি আপনাদেরকে এগুলো একটা সাপোর্ট, মানে একটা গাইডলাইন বলতেছি। ওকে, যে গাইডলাইন গুলো আমি পাইনি অ্যাটলিস্ট আমার সময়, যেটা আমি সত্যি করে বলতে পারবো, আমি কোনো সিনিয়র থেকে গাইডলাইন পাইনি, আমার সময় কোনো অনলাইন মিডিয়া ছিল না যারা এত এত হেল্প করতো। বাট এটা আমি অনেক ফিল করছি। ওই সময় আমি একটা জিনিস বুঝতে গেলেও কেউ বুঝতো না, স্টুডেন্ট পারতাম, আমাদের ফ্রেন্ডে পারবো থেকে বড় ভাইরাই বলতো মুখস্থ করা, মুখস্থ করে এটা মুখস্থ কিছু নেই, মুখস্থ করে। আর বড়দের কাছে যাই আলটিমেটলি টাইম লস তো কিছুই না, কারণ তারা নিজেদের মুখস্থ করে, তোরা কি বোঝাবে বিষয়টা, এমন কি বিষয়টা। সো এই জন্যই আমি মনে করি যে আমার কাছে ভালো লাগে, আমি গাইডলাইন দিয়ে পছন্দ করি। সো আমি জাস্ট গাইডলাইনও দিচ্ছি, আপনি নেওয়াটা না নেওয়াটা আপনার সম্পূর্ণ পার্সোনাল চয়েস। এটা নিয়ে মানে এত কিছু করার নেই, আমি যেটা আমার পার্সোনাল চয়েস বললাম, ঠিক আছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ক্লাসগুলো একটু আগে নেওয়া যায় কিনা, ক্লাস আগে নিবো, তবে কোনো ক্লাস 8টায় নিবো, কোনো ক্লাস দুপুরে নিবো, এটা আমার নির্ভর করে, আমার নিজের ডিউটি আছে, আমার পেইড কোর্স গুলো আছে, আমার আবার কি বলে আমি বাইরেও পড়ে, সবকিছু মিলে মানে মানে পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস নিই। সো আলটিমেটলি আমার টাইমটা মেনটেন করে ক্লাসগুলো নিতে হয়, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু 2 দিন আগে জানাই দিব, আপনার ক্লাস যখনই নিই 2 দিন আগে জানাই দিব। কখনো বিকেল নিবো, কখনো রাতে নিবো, ওকে, এটা টাইম টু টাইম ভ্যারি করবে, ওকে। সো বেস্ট অফ লাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি বকবক করে ফেলছি।